হ্যালো, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাইকে ফাহাদ টিউটোরিয়ালে স্বাগতম। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। আপনাদের সাথে আমরা আজকে নবম শ্রেণীর সুষম যৌগিক ঘনবস্তু পরিমাপ এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের টোটাল লেকচার হবে 7টা। প্রথম 2টা লেকচার হবে হলো আপনার বেসিকের উপরে। আজকে আপনাদের সাথে আমি বেসিক নিয়ে কথা বলবো প্রথম 2টা ক্লাস, এবং এর সাথে কিছু কিছু ম্যাথ রিলেটেড আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। যে যেখানে আছেন শুরু করে দেন বা আজকের ক্লাসে যুক্ত হন। আপনাদের সাথে আমি শুরু করি, দেখা যাক কীভাবে আমরা আগাতে পারি। ইনশাল্লাহ সবাই লাইভে যুক্ত হয়ে যান, ইনশাল্লাহ দেখা যাক। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। যে যেখানে আছেন আপনারা যুক্ত হয়ে যান ইনশাল্লাহ। আপনারা আসতে থাকেন, সবাইকে বলেন যে আসছেন, অন্যজনকে নক করেন। ক্লাস শুরু হয়ে যাচ্ছে, মেনশন করে দেন একজন আর একজনকে, তাহলে দ্রুত ক্লাসটা শুরু করতে পারবো ইনশাল্লাহ। মেহরাব খান আছেন, জান্নাতুল মাওয়া রাহা, ফাতেমা পিনো। স্যার আপনারা এর আগে বোধহয় আমাদের দেখছেন, ইউটিউবের যে ভিডিও আপলোড করা হয়েছিল সেইখানে আপনাদের পরিচিত মুখ। বাট আজকে আপনাদের সাথে আমি নতুন, এজন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যে যেখানে আছেন আপনারা যুক্ত হয়ে যান ইনশাল্লাহ। লিখতে থাকেন কে কোথা থেকে আসেন, কোথা থেকে দেখতেছেন। ইনশাল্লাহ সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। জি, জান্নাতুল মাওয়ারা হাজি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? ফাতেমা পিনো, ওয়ালাইকুম আসসালাম স্যার। জি ভালো আছি স্যার। দেখেন আমরা শুরু করে দিই ইনশাল্লাহ। আজকে আমরা আলোচনা করব হলো সুষম যৌগিক ঘনবস্তু পরিমাপ। আপনাদের এই ক্লাসগুলো, এই নবম শ্রেণীর এই ক্লাসগুলো জাগরণের আপনাদের এর আগে রুবায়ত স্যার নিতেন, শ্রদ্ধেয় রুবায়ত স্যার। উনি অনেক ভালো, অনেক বিজ্ঞ টিচার। আমি তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছি এই এই অধ্যায়ের জন্য, দেখা আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য ইনশাল্লাহ, এবং আপনাদের এই গণিত বিষয়টাকে আরও বেশি সহজ এবং প্রাণবন্ত করে তুলে ধরার জন্যই আজকে আসা। ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন, আমি আপনাদের সাথে সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাবো ইনশাল্লাহ। তাহলে ক্লাসটা শুরু করা যাক ইনশাল্লাহ, আমরা দেরি না করি। দেখেন আজকে আপনাদের সাথে আমরা ক্লাস করব, বা আজকের ক্লাসে যা যা থাকবে, আজকে থাকবে হলো মাত্রা, তল, বৃত্তচাপ, বৃত্তকলা, আয়তাকার ঘনবস্তু, ঘনক, সিলিন্ডার, কণক। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এইখান থেকে আমরা আলোচনা করব হলো যে এইগুলোর সূত্র, তারপরে এইগুলোর বিস্তারিত কিছু আমরা আলোচনা করব। ওয়ালাইকুম আসসালাম স্যার। জি স্যার, আপনারা যুক্ত হয়ে যান। তাসনিম খাতুন, ওয়ালাইকুম আসসালাম স্যার। ভালো আছেন স্যার না? ইনশাআল্লাহ। তাই শুরু করা যাক। তা আমরা মাত্রা, তল, বৃত্তচাপ ও বৃত্তকলা, আয়তাকার ঘনবস্তু, ঘনক, সিলিন্ডার এবং কণক এই নিয়ে আলোচনা করব। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আপনারা বলবেন স্যার বুঝতে পারিনি, লাভবাহিক বলে হাতটা খাড়া করে দেবেন ইনশাআল্লাহ। আমি তো দেখতে পারবো না, কমেন্টসে বলবেন স্যার যে লাভবাহিক আসি, এই জায়গায় সমস্যা হচ্ছে স্যার, তাহলে বুঝাই দিব। ওয়ালাইকুম আসসালাম স্যার। তাহলে দেখেন শুরুতেই আছে মাত্রা। মাত্রা কি? মাত্রা নিয়ে আমি একটা আলোচনা করবো স্যার। মাত্রা এর আগেও আমরা কম বেশি জানি যে মাত্রা কি, সে বিষয় নিয়ে আলোচনা করবো। মিস্টার রাকিবুল ইসলাম কেমন আছেন স্যার? ভালো স্যার। দেখেন আমরা স্যার পরে চলে যাই। মাত্রা কি? মাত্রা হলো দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যার আছে তাকে আমরা মাত্রা বলবো। যদি কোনো একটা বস্তুর দৈর্ঘ্য থাকে, যদি তার প্রস্থ থাকে, যদি তার উচ্চতা থাকে, তাহলে সেটাকে আমরা মাত্রা বলবো। তাহলে মাত্রা কাকে বলে? দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা বিশিষ্ট বস্তুকে কি বলা হয়? মাত্রা। তাহলে আমরা যদি এটাকে এভাবে লিখতে পারি যে
দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা বিশিষ্ট বস্তুকে কি বলা হয়? মাত্রা বলা হয়। এই হলো মাত্রার ডেফিনিশন স্যার। এটা হলো মাত্রার ডেফিনিশন। যে মাত্রার ডেফিনিশন কি? যে যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তাকে আমরা মাত্রা বলবো, সেই বস্তুটাকে মাত্রা বলবো। এখন মাত্রার তো স্যার আমরা ডেফিনিশন জানলাম, এবার মাত্রা কয় প্রকার, কি কি? ওই যে ছোটবেলায় আপনারা পড়ে আসছেন না যে কাকে বলে, কত প্রকার, কি কি? এই ক্ষেত্রেও সেম জিনিসটাই ঘুরতেছে, কাকে বলে, কত প্রকার, কি কি। এই মাত্রাকে স্যার 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগটা কি কি? একমাত্রিক, এক মাত্রিক বস্তু, বস্তুটা লিখলাম না স্যার, দ্বিমাত্রিক, আর একটা হলো স্যার ত্রিমাত্রিক। স্যার মাঝে মধ্যে কিন্তু আমি কোশ্চেন করবো, অ্যান্সার দিতে হবে। একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। এখন বলা হয়েছে যে এই যে একমাত্রিক বস্তু কোনগুলো, আমি কোনগুলো দেখলে বুঝতে পারবো সেটা একমাত্রিক, কোন বস্তুগুলো দেখলে বুঝতে পারবো সেটা দ্বিমাত্রিক, আর কোন বস্তুগুলো দেখলে আমি বুঝতে পারবো সেটা ত্রিমাত্রিক। যদি আমরা কিছু ফিগার এঁকে দেখাই যে একমাত্রিক বস্তু কাকে বলা হয়, এই একমাত্রিক বস্তু কাকে বলা হয়? যার একটি মাত্র মাত্রা আছে তাকে একমাত্রিক, যার 2টি মাত্রা আছে তাকে দ্বিমাত্রিক, যার 3টি মাত্রা আছে তাকে ত্রিমাত্রিক বলে। তাহলে আমরা বললাম যে যার মাত্রা আছে একটা তাকে একমাত্রিক, যার মাত্রা আছে 2টা তাকে দ্বিমাত্রিক, যার মাত্রা আছে 3টা তাকে ত্রিমাত্রিক। এখন আমি যদি স্যার এইভাবে অ্যান্সার দেই, হবে না স্যার? হবে, কিন্তু স্যার আপনারা বড় হয়ে গেছেন, এখন ওই একমাত্রা, দ্বিমাত্রা, ত্রিমাত্রার হিসাব করলে হবে না, একটু সুন্দর করে গুছায় বলতে হবে। সেটা কেমন? আমরা যদি বলি যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে, বা যে বস্তুর শুধুমাত্র দৈর্ঘ্য আছে তাকে আমরা বলবো একমাত্রিক। আর যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু উচ্চতা নাই তাকে বলবো দ্বিমাত্রিক। আর ত্রিমাত্রিক বলবো কাকে? যার দৈর্ঘ্যও আছে, প্রস্থও আছে, উচ্চতাও আছে, তাকে বলবো আমরা ত্রিমাত্রিক। বুঝাতে পারছি? আমি একটু লিখে দিই, যার দৈর্ঘ্য আছে, শুধু দৈর্ঘ্য আছে, ওকে, যার 1.5 ঘন্টা পরে আসে, যার শুধু দৈর্ঘ্য আছে তাকে বলা হয় একমাত্রিক। যার দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু উচ্চতা নাই, কিন্তু উচ্চতা নাই, তাকে বলা হয় দ্বিমাত্রিক। আর ত্রিমাত্রিক কি? যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা 3 মাত্রায় অবস্থান করে, তাকে বলা হয় ত্রিমাত্রিক। আচ্ছা, এইবার স্যার আমরা তো বুঝলাম যে মাত্রা কাকে বলে? যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা বিশিষ্ট বস্তুকে বলা হয় মাত্রা। মাত্রাকে আমরা 3 ভাগে ভাগ করলাম, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। তাহলে একমাত্রিক বস্তু কি? যার একটি মাত্র মাত্রা আছে তাকে বলি আমরা একমাত্রিক, যার 2টি মাত্র মাত্রা আছে তাকে বলি দ্বিমাত্রিক, যার মাত্রা আছে 3টা তাকে বলি ত্রিমাত্রিক। কিন্তু এইভাবে বললে তো আর হবে না স্যার, তাহলে এইটাকে সাজায় সুন্দর করে বলার জন্য বললাম যার শুধু দৈর্ঘ্য আছে তাকে বলা হয় একমাত্রিক, যার দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু উচ্চতা নাই তাকে বলা হয় দ্বিমাত্রিক, আর যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা উভয়ই আছে তাকে বলা হয় ত্রিমাত্রিক। বুঝতে পারছেন স্যার? আপনারা যদি বুঝতে পারেন তাহলে কমেন্টসে লেখেন যে স্যার বুঝতে পারছি, না হলে আমি আবার বলবো, রিপিট করব। স্যার আপনারা কমেন্টস করেন, কমেন্টস করলে বুঝতে পারবেন আপনারা বুঝতে পারছেন কিনা। আচ্ছা, যদি এবার আমরা এগুলোর ফিগার এঁকে দেখাই যে একমাত্রিক বস্তু কোনগুলো হতে পারে, দ্বিমাত্রিক বস্তু কোনগুলো হতে পারে, ত্রিমাত্রিক বস্তু কোনগুলো হতে পারে, এগুলো যদি আমরা একটু ফিগার এঁকে দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। স্যার দেখেন, আমরা যদি চিত্র আঁকি, এক্সাম্পল যদি বলি, এক্সাম্পল যে একমাত্রিক বস্তুর এক্সাম্পল কোনটা? এটা একটা সরল রেখা, এইটা একটা সরল রেখা, এটাকে বলবো হলো একমাত্রিক বস্তু। এটা কি স্যার? সরল রেখা, যার শুধু দৈর্ঘ্য আছে
এটা শুধু কি আছে স্যার, দৈর্ঘ্য আছে, এজন্য এটা একমাত্রিক। একমাত্রিকের এক্সাম্পল বুঝতে পারছেন স্যার? আমরা যদি বলি দ্বিমাত্রিকের এক্সাম্পল, দ্বিমাত্রিকে কি আছে, যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ, আমরা বলতে পারি চতুর্ভুজ, আমরা বলতে পারি ষড়ভুজ, বা আমরা বলতে পারি পঞ্চভুজ। তাহলে ত্রিভুজ, চতুর্ভুজ, ষড়ভুজ, পঞ্চভুজ। একটু পঞ্চভুজটা আগে, ষড়ভুজটা পরে, লেখার ধারাবাহিকতার ক্ষেত্রে, বাট এমনি লিখলেও হয়। তাহলে আমরা যদি বলি, তাহলে দ্বিমাত্রিক বস্তু, এটা আমরা কি পেলাম স্যার, এটা পেলাম হলো আমরা ত্রিভুজ। তাহলে ত্রিভুজটাকে বললাম হলো আমরা দ্বিমাত্রিক বস্তু, চতুর্ভুজটাকেও আমরা কি পেলাম, দ্বিমাত্রিক বস্তু, এটা হলো ষড়ভুজ, এটাও আমার দ্বিমাত্রিক বস্তু, আর এটা হলো পঞ্চভুজ, এটাও আমার দ্বিমাত্রিক বস্তু। এক্সাম্পলগুলো বুঝতে পারছেন স্যার? যারা যারা বুঝতে পারছেন লেখেন, কমেন্টসে লেখেন, আমি বুঝতে পারবো তাহলে লেখেন। আচ্ছা, ত্রিমাত্রিক বস্তুর এক্সাম্পল যদি আমরা দিই, ত্রিমাত্রিক বস্তুর এক্সাম্পল বা ফিগার কি হতে পারে? ত্রিমাত্রিক বস্তুর হলো কনক, যেটাকে আমরা বলি কোনক, কয় করে কোনক, এটা হলো ত্রিমাত্রিক বস্তু। ক্লিয়ার? বা গোলক, এটা হলো কি, গোলক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা মাত্রা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম। যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমাকে বলেন, আমি আবার বলবো, আপনারা কমেন্টসে বলেন যে বুঝতে পারছেন কিনা। আচ্ছা, দেখি লেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আরেকবার রিপিট করতেছি যে মাত্রা কাকে বলে? দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা বিশিষ্ট বস্তুকে বলা হয় মাত্রা। তাহলে মাত্রা আমরা পেলাম তিন প্রকার: একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। যার শুধু দৈর্ঘ্য আছে তাকে আমরা একমাত্রিক বস্তু বলবো, আর যার দুইটা মাত্রা আছে, অর্থাৎ যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, তাকে বলবো আমরা দ্বিমাত্রিক। যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা উভয়ই আছে তাকে বলবো আমরা ত্রিমাত্রিক। আমরা এক্সাম্পল হিসেবে দেখলাম যে একমাত্রিক বস্তুর এক্সাম্পল হলো সরল রেখা, দ্বিমাত্রিকের এক্সাম্পল হলো ত্রিভুজ, চতুর্ভুজ, ষড়ভুজ, পঞ্চভুজ, আর ত্রিমাত্রিকের হলো কোনক, গোলক, প্রিজম ইত্যাদি। স্যার আপনারা লেখেন বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে আমি নেক্সট স্লাইডে যাবো ইনশাল্লাহ। আপনারা কমেন্টস করে বলেন যে বুঝতে পারছেন কিনা। আর যারা এখনো ক্লাসে যুক্ত হন নাই তারা দ্রুত যুক্ত হয়ে যান। আর যারা যুক্ত হয়েছেন তারা আপনাদের ফ্রেন্ডকে ইনফর্ম করেন যে ক্লাস শুরু হয়ে গেছে, আপনারা ক্লাসে সবাই কি যুক্ত হন। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ধাপে যেতে পারি স্যার। নেক্সট। আচ্ছা, এবার বলা হয়েছে তল। আমরা শিখলাম মাত্রা, এবার শিখবো হলো তল। তল কি? এই তল নিয়ে আমরা একটু আলোচনা করব যে তল কি। যদি আমরা বলি যে বস্তুর পৃষ্ঠ ও উপরিভাগকে তল বলা হয়, যে ঘন বস্তুর পৃষ্ঠ ও উপরিভাগকে কি বলা হয়? তল। তাহলে সেটা কি স্যার? আমরা যদি একটু ব্যাখ্যা করতে যাই তাহলে কিভাবে ব্যাখ্যা করব? স্যার এখনও যারা ক্লাসে যুক্ত হন নাই তারা যুক্ত হয়ে যান। আর কারো যদি বোঝার কোনো অসুবিধা থাকে স্যার আপনারা বলেন যে এটা আমরা বুঝতে পারতেছি না, তাহলে আমরা আপনাদের বুঝিয়ে দিব। ক্লিয়ার স্যার? ওকে স্যার, আপনারা অ্যাড হন আস্তে আস্তে। আপনারা যুক্ত হন। তাহলে দেখেন তল কাকে বলা হয়? একটা ঘনবস্তু থাকবে, সেই ঘনবস্তুর তল ও উপরিভাগকে বলা হবে হলো, পৃষ্ঠ ও উপরিভাগকে তল বলা হবে। একটা ঘনবস্তু থাকবে যার পৃষ্ঠ থাকবে এবং উপরিভাগ থাকবে, সেটাকে বলা হবে হলো তল। যদি আমরা বলি যে একটা সিলিন্ডার, দেখেন আমরা এই একটা সিলিন্ডার নিলাম, এই সিলিন্ডারের এইটা হলো কি? ভূমি। এটা হলো কি?
এটা হলো ভূমি। আহারে, এটা হলো সিলিন্ডারের ভূমি। আচ্ছা, তাহলে এইটা যে আমরা নিলাম একটা ঘনবস্তু, ধরো এই ঘনবস্তুর এটা হলো ভূমি, এটা হলো বক্রতল। এখন আমরা তল নিয়ে কথা বলতেছি। তলটা হলো কি, যে ঘনবস্তুর পৃষ্ঠ ও উপরিভাগকে তল বলা হয়। একটা ঘনবস্তু থাকবে যার পৃষ্ঠ ও উপরিভাগকে আমরা কি বলবো স্যার? তল বলবো। আচ্ছা, তল সাধারণত দ্বিমাত্রিক হয়। এই যে তল, এই তলটা দ্বিমাত্রিক হয়। তল আবার দুই প্রকার, একটা হলো সমতল। এই তলটাকে যদি আমরা, আরে দেখেন স্যার আমি এটা লিখি, তল এটা হলো দুই প্রকার, একটা হলো সমতল আর একটা হলো বক্রতল। একটা হলো সমতল আর একটা হলো বক্রতল। তাহলে সমতল কি আর বক্রতল কি? যেই তলের উপরিভাগ সমান, কোনো উঁচু নিচু নাই, সেটাকে বলা হবে সমতল। আর যেই তলের উপরিভাগ উঁচু নিচু তাকে বলা হবে বক্রতল। আমি কি বোঝাতে পারছি স্যার? তাহলে আমরা যদি সহজ করে বলি, যেই তলের উপরিভাগ, যে তলের উপরিভাগ সমান বা মসৃণ, যেটাকে আমরা বলি সমান, কোনো উঁচু নিচু নাই, কোনো উঁচু নিচু নাই, সেটাকে বলবো হলো আমরা সমতল। আর বক্রতল কাকে বলা হবে? যে তলের উপরিভাগ সমান না, মানে অসমান, যে তলের উপরিভাগ সমান নয়, অর্থাৎ এর পৃষ্ঠটা উঁচু নিচু থাকবে, উঁচু নিচু, যে তলের উপরিভাগ সমান নয় বা উঁচু নিচু, সমান নয় বা উঁচু নিচু, তাকে বলা হয় বক্রতল। আর সমতল হলো যে তলের উপরিভাগ সমান বা মসৃণ বা কোনো উঁচু নিচু নাই, সেটাকে বলবো হলো আমরা সমতল। আর বক্রতল বলবো যে তলের উপরিভাগ সমান না, উঁচু নিচু আছে, সেটাকে বলবো হলো আমরা বক্রতল। আমরা যদি এক্সাম্পল দিই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। দেখেন এক্সাম্পলটা কি? এক্সাম্পল, ধরেন আমি একটা সিলিন্ডার নিলাম, এই হলো একটা সিলিন্ডার, দেখছেন? এটা হলো সিলিন্ডারের ভূমি বা পৃষ্ঠ, এটা হলো সিলিন্ডার এর ভূমি। এটা কি? এটা হলো সমতল। এটা হলো সমতল, যার তলটা কি সমান, কোনো উঁচু নিচু নাই, সেটা হলো সমতল। আর বক্রতল কি? যার পৃষ্ঠটা উঁচু নিচু বা অসমান। যদি আমরা বলি, এক্সাম্পল হিসেবে বলি যে একটা গোলক, এই একটা গোলক, এই গোলকের পৃষ্ঠটা বাঁকা বা উঁচু নিচু বা বক্রাকার। বক্র আমরা যেমন পড়ছি, এর আগে পড়ছি সরল রেখা। স্যার এটা হলো কি? সরল রেখা। স্যার আমরা পড়ছি না ক্লাসে 6-এ, এটা হলো সরল রেখা। আর এটা হলো কি? বক্ররেখা। বক্ররেখা। তাহলে সরল রেখা একদম স্ট্রেট সমান, আর বক্ররেখা ঢেউ আকৃতির, মানে উঁচু নিচু, কোথাও উঁচু কোথাও নিচু, যেটাকে বাংলা ব্যাকরণে কি বলে? বন্ধুর। যে কোথাও উঁচু কোথাও নিচু, সেটাকে বাংলা ব্যাকরণে কি বলে স্যার? বন্ধুর। মানে যার যে রাস্তাটা বন্ধুর সেটাকে বলা হয় বক্ররেখা, আর যেটা একদম স্ট্রেট ফরওয়ার্ড সেটাকে বলা হয় সরল রেখা। তাহলে সমতলের যে ভূমিটা আছে, সিলিন্ডারের যে ভূমিটা আছে, এইটাকে বলবো হলো আমরা সমতল। আর এই যে গোলক, এটা হলো গোলক, এর যে পৃষ্ঠটা আছে এটাকে বলা হয় বক্রতল। তাহলে গোলকের পৃষ্ঠতল, গোলকের পৃষ্ঠতল হলো বক্রতল। তাহলে এই আমি যদি এক্সাম্পল বলি, তাহলে একটা সিলিন্ডারের ভূমি হলো সমতল,
আর একটা গোলকের পৃষ্ঠতল হলো বক্রতল। এই যে পৃষ্ঠতল এটাকে বলবো হলো আমরা বক্রতল। ক্লিয়ার? বুঝতে পারছি স্যার? যদি কারো বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্টস করেন, আমি দেখি যে কার কি সমস্যা হচ্ছে স্যার। স্যার সমস্যা নেই, আপনাদের আপনি করে বললেও সমস্যা নাই। গুড গুড। ধন্যবাদ স্যার, আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, ওকে, ধন্যবাদ স্যার, বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে দেখেন তাহলে আমরা কিন্তু এই বিষয়টা এখন চলে যাব অন্য জায়গায়। হ্যাঁ, এইখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো এই যে আমরা দুইটা তল পেলাম, এই তলের দুইটা পার্ট পেলাম। একটা পার্ট পেলাম আমরা সমতল, আর একটা পার্ট পেলাম হলো বক্রতল। এখন যদি আমার এই সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব? আমার একটা আছে সমতল আর একটা আছে বক্রতল, দুইটা মিলা যখন একটা তল হবে সেই তলের ক্ষেত্রফল আমার কি হবে স্যার? কমেন্টস করেন, আমি একটু দেখি। স্যার আপনারা কমেন্টস করেন। ওকে স্যার, তাহলে আমরা যদি বলি যে দুইটা তল আমরা পেলাম, একটা পেলাম সমতল আর একটা পেলাম বক্রতল। এবার যদি বলি যে দুইটা তলের, আমরা যদি বলি যে দুইটা তলের আপনার ক্ষেত্রফল কি হবে, সেক্ষেত্রে কি বলবো স্যার? আচ্ছা দেখেন, তাহলে এই যে আমরা একটা বস্তু পেলাম, এই ত্রিমাত্রিক বস্তুর সমতল আর বক্রতল মিলেই আমরা যেটা পাবো সেটাকে বলা হবে হলো পৃষ্ঠতল। খুব ভালো করে খেয়াল করেন, এই সমতল আর এই বক্রতল মিলে আমরা যেটা পাবো সেটাকে আমরা কি বলবো স্যার? পৃষ্ঠতল। আর উপরে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে না। দেখেন যে আমরা কি পেলাম, যে সমতল, সমতল ও বক্রতল মিলে যেটা তৈরি হয়, যেটা তৈরি হয় বা যে বস্তু তৈরি হয় সেটাকে বলা হয় পৃষ্ঠতল। তৈরি হয়, বক্রতল মিলে যেটা তৈরি হয় সেটা হলো পৃষ্ঠতল। পৃষ্ঠতল। ক্লিয়ার স্যার? এখন যদি বলা হয় এই সমগ্র তলের ক্ষেত্রফল কি, আমরা কি করব স্যার? এই সমগ্র তলের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব স্যার? আপনারা কমেন্টস করে জানান বুঝতে পারতেছেন কিনা। তাহলে এই সমগ্র তলের ক্ষেত্রফল কি? সমতল প্লাস বক্রতলের যে ক্ষেত্রফল পাবো সেটাই হলো আমার কি? এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা আমার কি হবে স্যার? দেখেন আমরা একটা পেজ অ্যাড করি। অতএব সমগ্র সমগ্র তলের ক্ষেত্রফল হবে হলো, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল হবে, তাহলে আমার সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে স্যার? আমি কোনটা নির্ণয় করতে গেছি দেখেন, তাহলে এইটার আমরা নির্ণয় করবো। তাহলে এইটা হলো আমার সমতল, এটাও হলো আমার সমতল, আর এইটা হলো আমার বক্রতল। এইটা কি করে বক্রতল হয় সেটা কিন্তু দেখাইছি স্যার। এইটা আমার কি করে বক্রতল হয় সেটা কিন্তু আমি দেখাইছি। তাহলে এইটা হলো আমার সমতল, এটা হলো আমার সমতল। তাহলে আমার সমগ্র তলের ক্ষেত্রফল কি? বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল প্লাস আমার সমতল আছে কয়টা
স্যার দুইটা। এইখানে আমার সমতল আছে কয়টা স্যার? দুইটা। তাহলে আমি লিখব হলো 2 ইন্টু, এটাকে আমরা কি লিখতে পারি স্যার? 2 ইন্টু বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল, এটাকে বলা হয় বৃত্তাকার ভূমি। তাহলে 2 ইন্টু বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল। ক্লিয়ার স্যার? তাহলে আমরা কি কি পেলাম? যে দেখেন, আমরা পেলাম হলো তলকে দুইটা ভাগে ভাগ করছি, একটা পেয়েছি হলো সমতল আর একটা পেয়েছি বক্রতল। এবার যদি আমি এদের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, এটা হলো ত্রিমাত্রিক বস্তু, এটা কিন্তু ত্রিমাত্রিক বস্তু, এটা হলো ত্রিমাত্রিক বস্তু। এই ত্রিমাত্রিক বস্তুর যখন আমি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব, তখন এই ত্রিমাত্রিক বস্তুর মধ্যে দুইটা পার্ট আছে স্যার। একটা পার্ট হলো সমতল, যার উপরেও আছে নিচেও আছে, এটাকে বলা হয় বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল। এটা কিন্তু বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল। কেন? আমি একটা এক্সাম্পল দেই, সাদা কালি দিয়ে লিখে দেখেন। এই হলো একটা বৃত্ত, তাহলে এই বৃত্তের এটা হলো কেন্দ্র, এই কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত দৈর্ঘ্যকে কি বলা হয়? বৃত্তের ব্যাসার্ধ, সেটাকে কি বলা হয়? আর। তাহলে এইটার ক্ষেত্রফল আর এই বৃত্তের পরিধি কি কি বলা হয়? 2πr। সামনে আরো আছে স্যার। তাহলে এইটার ক্ষেত্রফল কি? এইটার ক্ষেত্রফল কি? এটার ক্ষেত্রফল হলো πr², বৃত্তের ক্ষেত্রফল, তাই না? তাহলে 2 গুণন বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল দিছি, যখন ভূমিটাও কি বৃত্তাকার, এজন্য এটাকে বলা হচ্ছে বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল। ক্লিয়ার? ওকে স্যার। কে কে বুঝতে পারছেন স্যার? যারা যারা বুঝতে পারছেন একটু জানান তো দেখি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে? বক্রতলের ক্ষেত্রফল প্লাস 2 ইন্টু বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল। যদি হয় তাহলে আমি এই ত্রিমাত্রিক বস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। স্যার দেখি আপনারা কমেন্টস করেন, বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে আমি আগাবো স্যার। সমস্যা নেই স্যার। জি স্যার। 3D স্যার, ওয়াসিম করিম, পুরো এফটি টিমের আর্জেন্টিনা, তাই না স্যার? থ্যাংকস স্যার। ফাহিম, 3D স্যার, বাই বাই গাইস। হতে পারে। কি লিখছে আব্দুল্লাহ জাহিন স্যার? কি আর্জেন্টিনা স্যার? আর্জেন্টিনার পোশাক পরলে কি আর্জেন্টিনা হতে হবে স্যার? আজকে এত ভদ্র স্যার। তারপরে আচ্ছা, তাহলে লেখা ঝাপসা লাগতেছে স্যার? আচ্ছা, বড় করে লিখবো স্যার। আচ্ছা, তাহলে নেক্সট দেখেন, বৃত্তকলা থেকে কোণক আমরা এইটাই নির্ণয় করবো, যে আমরা বৃত্তকলা থেকে কি করে কোণক নির্ণয় করব। এখন বৃত্তকলা কি আর কোণক কি আমি যদি না জানি, তাহলে কিন্তু আমি বিপদে পড়বো। আর আরেকটা বিষয় বলা হচ্ছে দ্বিমাত্রিক বস্তু, ত্রিমাত্রিক বস্তু, এইটাকেও আমাকে জানতে হবে যে কোনটা দ্বিমাত্রিক বস্তু আর কোনটা ত্রিমাত্রিক বস্তু। এটা যদি আমি না জানি তাহলে কিন্তু আবার স্যার সর্বনাশ। তাহলে আমরা আজকে শিখবো হলো বৃত্তকলা থেকে কোণক। আমরা শুরুতেই শিখবো হলো বৃত্তকলা থেকে কোণক। তাহলে এইটা শেখার জন্য আমি কিছু জিনিস দেখেন, আরে কি কি রং দিলে ভালো হয় স্যার? হলুদ দিব না, সাদাই দিই। দেখেন স্যার, একটা বৃত্ত নিলাম, তাহলে এই হলো বৃত্তের কেন্দ্র, তাহলে এটাকে বলা হলো বৃত্তের কেন্দ্র স্যার। তাহলে এটা হলো বৃত্তের কেন্দ্র, তাহলে এই একটা হলো বৃত্ত নিলাম, এটাকে আমি কি বলবো স্যার? বৃত্ত। দেখেন, তাহলে বৃত্ত আমরা আমরা শিখবো কি স্যার? বৃত্তকলা কি সেটা শিখবো, আর দ্বিমাত্রিক বস্তু থেকে কি করে ত্রিমাত্রিক বস্তুতে রূপান্তরিত হয় সেটা আমরা শিখবো। তাহলে আমি বৃত্ত নিলাম, ক্লিয়ার? এইবার স্যার আমি একটা বৃত্তকলা নিব স্যার। একটু বড় করে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, তাহলে আমি আরো একটা বৃত্ত নিচ্ছি, তাহলে এই বৃত্তের কেন্দ্র হলো এটা। খুব ভালো করে খেয়াল করে, এটা একটা বৃত্ত,
এই এই একটা বৃত্ত। তাহলে আমরা একটা জিনিস জানি স্যার, বৃত্তচাপ কি? বৃত্তের পরিধির উপরের যে কোনো দৈর্ঘ্যকে বলা হবে বৃত্তচাপ। বৃত্তের পরিধির উপরে এই একটা বৃত্ত, এই বৃত্তের পরিধির উপরে যে কোনো দৈর্ঘ্য, সেটাকে বলবো বৃত্তচাপ। তাহলে আমি যদি বলি এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে যদি আমি বলি এ, আর এই পয়েন্টটাকে যদি আমি বলি বি, তাহলে এ বি কি হলো? একটা দৈর্ঘ্য হলো। এই এ বির তো একটা ডিস্টেন্স হলো, এতটুকু কি একটা ডিস্টেন্স হলো না? এই এ বি, এই এ বির যে দৈর্ঘ্য সেটাই হলো এই বৃত্তের এ বি একটা বৃত্তচাপ। আমি যদি বলি এইখানে সি, তাহলে বিসি একটা বৃত্তচাপ। আমি যদি বলি এইখানে ডি, তাহলে এই সিডি একটা বৃত্তচাপ, এডি একটা বৃত্তচাপ, সিডি একটা বৃত্তচাপ, বিসি একটা বৃত্তচাপ, এপি একটা বৃত্তচাপ। আমি কি বোঝাতে পারছি স্যার? অন্য কালার দিয়ে ফাইন্ড আউট করি তাহলে ভালো বুঝতে পারবেন। এই 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 মানে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধির যে কোনো দৈর্ঘ্যকে বলা হয় বৃত্তচাপ। ক্লিয়ার? এই যে বৃত্তটা আছে, এই বৃত্তের পরিধির যে কোনো দৈর্ঘ্যটাকে বলা হয় বৃত্তচাপ। তাহলে আমি বৃত্ত থেকে কোনকে যাব, তাহলে এইটাকে বলা হবে কি? আমি যদি এইখান থেকে এইভাবে টেনে দিই, এইখান থেকে যদি এইভাবে টেনে দিই, তাহলে এই বৃত্ত, এটা এবার মুছে দেয়, এটা দরকার নেই। তাহলে আমি কি নিলাম স্যার? এ বি একটা দৈর্ঘ্য নিলাম, এটাকে বলা হবে আমার বৃত্তচাপ। আর এই কেন্দ্রে যে, এটাকে ধরে নিলাম আমি ও, এই কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটাকে ধরে নিলাম আমি থিটা। এই এ বি বৃত্তচাপের উপরে যে কোণ উৎপন্ন করবে সেটাকে হলো থিটা। আর আরেকটা বিষয় লক্ষণীয়, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধির যে কোনো দৈর্ঘ্য সমান। আপনি এইখান থেকে এইখানেও যা, এইখান থেকে এখানেও তাই, তাহলে এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধকে আমরা কি বলতে পারি স্যার? আর। আবার এটাকেও আমি কি বলতে পারি স্যার? আর। একটা লিখে এনাফ। তাহলে এই যে এই অবস্থা, এই অবস্থানটাকে বলা হবে বৃত্তকলা। তাহলে বৃত্তকলাটা কি? যদি দুইটি ব্যাসার্ধের, যদি দুইটি ব্যাসার্ধের সাথে মনে করেন যে কোনো একটা চাপ নিলাম, ওই চাপের যদি দুটি ব্যাসার্ধ থাকে এবং এর কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে সেটাকে বলা হবে বৃত্তকলা। আর এইটাকে বলা হবে বৃত্তচাপ। এই এ বি হলো বৃত্তচাপ, বৃত্তচাপ। আর এইখান থেকে যে কোণ উৎপন্ন হয় ই হলো, সেটাকে বলা হবে বৃত্তকলা। আমি কি স্যার বোঝাতে পারছি? ক্লিয়ার? এখন এইটাকে যদি আমি কেটে আলাদা করি, আমি আর বৃত্তে রাখবো না, এরকম হবে, এই ফিগারটা এরকম হবে। ক্লিয়ার? এইটাকে বলা হবে বৃত্তকলা। দেখেন এখানে থিটা কোণ উৎপন্ন হয়েছে, এই একটা বাহু, এই একটা বাহু, যদি দুটি বাহু পরস্পর মিলিত হয় একটা চাপের সাথে এবং কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে, তবে তাকে বলা হবে বৃত্তকলা। বৃত্তকলা। স্যার মজার বিষয় দেখেন, এই এই অধ্যায়গুলো পড়তে স্যার মজা আছে, কিন্তু আপনাদের মনে হয় যে এটা ধর অনেক প্যারা, ও ঘনবস্তু কেমনে কি, কোথায় যাব, কি বিষয় আসে। স্যার এত কাহিনী নাই, এগুলো অনেক সোজা। স্যার আপনারা কমেন্টসে লেখেন বুঝতেছেন কিনা। আচ্ছা দেখেন, তাহলে এটা হলো আমার বৃত্তকলা। এখন এই বৃত্তকলাকে, এই বৃত্তকলাকে আমি যদি বৃত্তের চারপাশ, বৃত্তের পরিধির চারপাশে যদি ঘুরাই, তাহলে এরকম একটা শেপ চলে আসবে। তাহলে এই যে এই অবস্থায় চলে আসছে, আমি এটাকে কি করলাম? যে বৃত্তের পরিধির, এই বৃত্তকলাকে বৃত্তের পরিধির চারপাশে যদি ঘুরাই, তাহলে এটা এরকম ঘুরতে থাকবে। ফাইনালি গিয়ে এটা এরকম হবে, যদি বৃত্তের চারপাশে ঘুরে তাহলে এরকম হবে। তাহলে প্রথমে ছিল বৃত্ত, বৃত্ত থেকে বৃত্তচাপ নিলাম, সেইখান থেকে আমি বৃত্তকলা বের করলাম, সেইখান থেকে বৃত্তের চারপাশে ঘূর্ণন। এই যে এটা হলো বৃত্তের, বৃত্তকলার চারপাশে এটা ঘূর্ণন, তাই না? ভূমি, বৃত্তকলার ভূমির চারপাশে ঘূর্ণন, এই হলো বৃত্তকলার ভূমির চারপাশে ঘূর্ণন। এইখান থেকে যে বস্তুটা উৎপন্ন হলো সেটা হলো কোণক। তাহলে এইটাকে আমরা কি বলবো স্যার? কোণক। ক্লিয়ার? বোঝাতে পারছি? আচ্ছা তাহলে এই যে বৃত্তকলা, এইটাকে বলা হয় দ্বিমাত্রিক বস্তু। এইটাকে বলা হয় হলো দ্বিমাত্রিক বস্তু। আর এইখান থেকে যেটা উৎপন্ন হয়েছে কোণক, এটাকে বলা হয় ত্রিমাত্রিক বস্তু। ত্রিমাত্রিক বস্তু। এইটা যখন আমি শুরুতে আপনাদের মাত্রা নিয়ে কথা বলছি, তখন বলছি যে দ্বিমাত্রিক বস্তু কোনগুলো?
ত্রিমাত্রিক বস্তু কোনগুলো। আর এই বৃত্তটা কি করে বৃত্তকলায় রূপান্তরিত হলো, সেই বৃত্তকলা হলো দ্বিমাত্রিক বস্তু। আর এইটা কি করে ত্রিমাত্রিক বস্তুতে রূপান্তরিত হলো, এটা আমরা দেখালাম। ক্লিয়ার স্যার? বুঝতে পারছেন? যদি বুঝতে পারছেন স্যার লিখে জানান, যদি বুঝতে পারেন। ওকে, বুঝতে পারছেন কিনা দেখেন, আপনারা যদি বুঝতে পারেন তাহলে কমেন্টসে জানান। আপনারা বুঝতে পারছেন কিনা স্যার? বুঝতে পারলে আমরা নেক্সট পেজে যাব। ক্লিয়ার? দেখেন, তাহলে আমরা কি করলাম, প্রথমে একটা বৃত্ত নিলাম, এই বৃত্তচাপ নির্দেশ করলাম, বৃত্তচাপ থেকে বৃত্তকলা নির্দেশ করলাম, বৃত্তকলা থেকে এই বৃত্তকলাকে ভূমির চারপাশে যদি ঘূর্ণায়নরত অবস্থায় থাকে তাহলে সেটা ফাইনালি একটা শেপ দেয়, যেটাকে বলা হয় কোণক। আর এই কোণকে বলা হয় ত্রিমাত্রিক বস্তু। কেন? এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। আর বৃত্তকলা হলো দ্বিমাত্রিক বস্তু, যার শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে কিন্তু উচ্চতা নাই, তাকে বলা হয় দ্বিমাত্রিক বস্তু। স্যার বুঝতে পারছেন? বুঝতে পারলে কমেন্টস করেন, আমরা নেক্সট চলে যাবো। স্যার স্যার কারোই কি বোঝার কোনো সমস্যা নাই? স্যার এত দেখেন, আপনারা অ্যাড হন, যারা যারা যুক্ত হননি তাদেরকে সবাইকে যুক্ত করে নেন। আচ্ছা, নেক্সট পেজে আমরা চলে যাব। দেখেন, বৃত্ত থেকে গোলক কি করে হয়, এবার আমরা দেখব হলো বৃত্ত থেকে গোলক কি করে। তাহলে আমরা একটা বৃত্ত নেই, এই একটা বৃত্ত, আমরা কি আঁকবো স্যার? বৃত্ত থেকে গোলক আঁকবো। ওকে, আচ্ছা, এই আর একটা বৃত্ত, এই আর একটা বৃত্ত। স্যার দেখেন, তাহলে আমরা তিনটা নিলাম, এইখান থেকে আমরা দেখবো যে কি করে হয়। তাহলে এটা যদি বৃত্ত, এটা হলো বৃত্ত, এটাকে আমরা লিখলাম হলো বৃত্ত। এটাও কিন্তু দ্বিমাত্রিক বস্তু থেকে ত্রিমাত্রিক বস্তুতে যাব। আমাদের বৃত্ত হলো দ্বিমাত্রিক বস্তু, আর গোলক হলো আমাদের ত্রিমাত্রিক বস্তু। এটা কি করে হয়? এই হলো বৃত্তের কেন্দ্র, তাহলে বৃত্তের পরিধি থেকে কেন্দ্রের মধ্য দিয়ে যদি বৃত্তের পরিধির অপর প্রান্ত পর্যন্ত দৈর্ঘ্যকে বলা হয় বৃত্তের ব্যাস। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি স্যার? ব্যাস। এটা হলো বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস কাকে বলা হয়? যে বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে, এই একটা প্রান্ত থেকে কেন্দ্রের মধ্য দিয়ে যদি বৃত্তের পরিধির অপর প্রান্ত পর্যন্ত দৈর্ঘ্যকে বলা হয় বৃত্তের ব্যাস। আচ্ছা, তাহলে এই বৃত্তের ব্যাসকে, এই ব্যাসকে যদি আমি স্থির রাখি, এই ব্যাসকে যদি স্থির রেখা এর চারপাশে ঘুরাই, তখন এটা এরকম হয়, এরকম বৃত্তাকার বস্তুতে রূপান্তরিত হয়। ফাইনালি এটাকে যদি আমি করি, তখন এটা গোলকে রূপান্তরিত হয়। এটা হলো একটা গোলক। ক্লিয়ার? তাহলে বৃত্ত, ব্যাস, গোলক। তাহলে এই বৃত্ত থেকে যদি আমি এই ব্যাসকে স্থির রেখে ঘুরাই, তাহলে এটা অটোমেটিক কি হবে? একটা গোলকে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এই বৃত্তটা হলো দ্বিমাত্রিক বস্তু, দ্বিমাত্রিক বস্তু। এইখান থেকে আমি এটাকে পেলাম কি স্যার? ত্রিমাত্রিক বস্তু। ক্লিয়ার? দেখেন স্যার, কারো বুঝতে অসুবিধা হয়েছে কিনা একটু বলেন। যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে নেক্সট পেজে যাবো। স্যার বলেন, কারো অসুবিধা হচ্ছে কিনা? স্যার আপনারা কমেন্টস করে জানান। ধন্যবাদ মুশফিক, সাব্বির হোসেন, রিয়েলি রুবাজ স্যারকে মিস করেছি। ধন্যবাদ স্যার, রিবাজ স্যার আসবে ইনশাল্লাহ। স্যার জি স্যার, জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা নেক্সট চলে যাই। দেখেন, বলছে আয়তক্ষেত্র থেকে সিলিন্ডার। স্যার মোস্ট 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 ইম্পর্টেন্ট আপনাদের এই আয়তক্ষেত্র থেকে সিলিন্ডার, এইটা যদি বুঝতে পারেন আপনাদের গণিতের আর কোনো সমস্যা নাই। কেন স্যার? এই আয়তক্ষেত্র থেকে সিলিন্ডারের রূপান্তর করার যে বিষয়াদি আছে, এইখান থেকে আপনাদের ম্যাক্সিমাম গণিত আসবে স্যার। সেটা ক্লাস 9 থেকে 10-এ যখন আপনারা উঠবেন, তখন আপনাদের জন্য আরও বেশি সহজ হয়ে যাবে স্যার।
তাহলে এই বিষয়টা আমাদের গুরুত্ব দিয়ে দেখা উচিত যে আয়তক্ষেত্র থেকে সিলিন্ডারে কি করে রূপান্তরিত হয়। আবার আয়তক্ষেত্র হলো একটা দ্বিমাত্রিক বস্তু। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি স্যার? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে তাকে বলবো আমরা দ্বিমাত্রিক বস্তু। আর যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকে বলবো আমরা ত্রিমাত্রিক বস্তু। সিলিন্ডার কিন্তু আমার ত্রিমাত্রিক বস্তু, আর আয়তক্ষেত্র হলো আমার দ্বিমাত্রিক বস্তু। তাহলে আয়তক্ষেত্র থেকে কি করে আমি সিলিন্ডারে কনভার্ট করব এটা আপনাদের দেখাবো স্যার। স্যার দেখেন, তাহলে আমরা যদি একটা আয়তক্ষেত্র রাখি, এই হলো আমাদের একটা আয়তক্ষেত্র, ক্লিয়ার? আচ্ছা, এই আয়তক্ষেত্র থেকে যদি আমি সিলিন্ডারে কনভার্ট করি, দেখেন এই হলো একটা সিলিন্ডার। কি হলো স্যার, কি হলো? দেখেন, বুঝতে পারছেন কিনা সবাই বলে? তাহলে এটা হলো আমার আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র এটা তো সবাই জানে, এটা হলো আয়তক্ষেত্র আর এটা হলো সিলিন্ডার। এখন মজার ব্যাপার হলো স্যার, আয়তক্ষেত্র থেকে আমি কি করে সিলিন্ডারে যাব? এই আয়তক্ষেত্রের যে কোনো একটা বাহুকে আমি অক্ষ ধরবো। অক্ষ ধরা মানে স্থির করে রাখা। তাহলে যে কোনো একটা বাহুকে ধরে নিলাম যে আমি এই বাহুকে অক্ষ ধরলাম, এই বাহুটাকে কি ধরলাম স্যার? অক্ষ ধরলাম। এবার এই বাহুকে অক্ষ ধরে এইটাকে যদি আমি ঘুরাই, এইটাকে যদি আমি ঘুরাই তাহলে একটা সিলিন্ডারে তৈরি হয়। অর্থাৎ দেখেন, এইটাকে আমি অক্ষ ধরছি, এই বাহুটাকে আমি ঘুরাচ্ছি। তাহলে এই বাহুটাকে যদি আমি ঘুরাই, তাহলে এটার শেপটা এরকম আসে। এটার ভূমির দৈর্ঘ্য এইটাকে বলা হয় হলো আর, এই ভূমির ব্যাসার্ধ হলো আর। আর এটা হলো সিলিন্ডারের ভূমি, এই সিলিন্ডারের ভূমি, এটা হলো সিলিন্ডারের ভূমি। এখন আর একটা বিষয় হলো খুব লক্ষণীয়, যেটা গুরুত্বপূর্ণ, এই সিলিন্ডারের কিন্তু একটা পরিধি আছে। দেখেন, এটা কিন্তু আমি করি তাহলে এটা কিন্তু একটা বৃত্ত হয়ে যায়, তাই না? এইটা আর এইটা বৃত্ত হয়ে যায়। তাহলে এই বৃত্তের পরিধি কত? 2πr। এটা কিন্তু আমাদের লাগবে পরে, এজন্য আমি আগেই বলে নিচ্ছি। এটাকে বলা হয় 2πr। আর এইটার ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলটাকে আমরা কি বলি? পাই আর স্কয়ার। এটা তো স্যার আপনারা লেজেন্ড, ভালো জানেন। তাহলে এইটা এখন আমার সিলিন্ডারে রূপান্তরিত হয়েছে। ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে না পারেন কমেন্টস করেন স্যার, আমি বুঝিয়ে দেবো স্যার। আচ্ছা, ওকে। তাহলে এটা হলো আয়তক্ষেত্র, এটা হলো সিলিন্ডার। তাহলে আমরা সিলিন্ডারে কি করলাম? যে আয়তক্ষেত্রের যে কোনো একটা বাহুকে অক্ষ ধরলাম। যদি আমি এই বাহুকে অক্ষ ধরলাম, এই যে এই বাহু, আর এইটাকে ব্যাস ধরে, এটাকে ব্যাস ধরে যদি আমি ব্যাসার্ধ ধরে যদি ঘুরাই তাহলে এটা এই শেপে চলে আসে। আপনারা কি বুঝতে পারছেন? এই শেপে চলে আসে। তাহলে এটা হলো ত্রিমাত্রিক বস্তু। কোনো, যদি আমরা বলি যে কোনো আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রটিকে ওই বাহুর চারদিকে, আয়তক্ষেত্রটিকে যদি এই একটা বাহু আছে এই বাহুর চারদিকে যদি ঘুরাই এরকম করে, তাহলে এই এই শেপের তৈরি হয়। যে ঘন বস্তুর তৈরি হয়, এখানে কিন্তু একটা ঘন বস্তু তৈরি হয়েছে স্যার। এই যে ঘন বস্তু, এই ঘন বস্তুটাকেই বলা হয় সিলিন্ডার। এই ঘনবস্তুটাকে কি বলা হয়? সমভিত্তিক। এটার আর একটা নাম আছে, সিলিন্ডার বা সমভিত্তিক বেলন। সমভিত্তিক বেলন মানে কি? সমান বেলন, এই একটা এই একটা। ক্লিয়ার? বুঝাতে পারছি? আচ্ছা, আপনারা যদি বুঝতে পারেন তাহলে বলেন। তাহলে আমরা এটা কি? আয়তক্ষেত্র হলো আমার দ্বিমাত্রিক বস্তু, দ্বিমাত্রিক বস্তু। আর এই সিলিন্ডার এটা হলো আমার ত্রিমাত্রিক বস্তু, ত্রিমাত্রিক বস্তু। আপনারা বুঝতে পারছেন কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা যখন সামনে যাব, এটার ক্ষেত্রফল, এটার আয়তন, এটাকে বলা হয় বক্রতল, এটাকে বলা হয় হলো আপনার ভূমি, এর ক্ষেত্রফল। তারপরে এইটার ক্ষেত্রফল যোগ এটার ক্ষেত্রফল যোগ এটার ক্ষেত্রফল যখন করব, তখন আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পাবো। এটা আমরা নেক্সট করব, নেক্সট আছে। আপাতত আপনারা এতটুকু বুঝতে পারছেন কিনা এটা আমাকে জানান।
আপনারা কমেন্টস করেন যে বুঝতে পারছেন কিনা। আর একটা বিষয় লক্ষণীয়, যে একটা বৃত্তের কেন্দ্রে, অর্থাৎ আমি এই বৃত্ত নিলাম, এই বৃত্তের কেন্দ্রে যে কেন্দ্রবিন্দুটা থাকে, এই কেন্দ্রবিন্দুর মান কত স্যার? আপনারা কমেন্টসে লেখেন, আমি দেখব। বৃত্তটা যে থাকে, এই বৃত্তের কেন্দ্রে যে কেন্দ্রবিন্দুটা থাকে, এই কেন্দ্রবিন্দুর মান কত? আপনারা লেখেন, আমরা দেখব। লেখেন স্যার, সবাই লিখতে শুরু করেন দেখি। আমি প্রশ্নটা লিখে দেই। প্রশ্নটা হলো বৃত্তের কেন্দ্রের কেন্দ্রবিন্দুর মান কত স্যার? দেখি স্যার, আপনারা লেখেন, সবাই লেখেন, আমি কমেন্টস পড়বো, দেখি কে কে কি লিখতেছেন। যে বৃত্তের কেন্দ্রের কেন্দ্রবিন্দুর মান কত? এটার একটা মান আছে, মানে এই পয়েন্টের একটা মান আছে, এই বিন্দুর একটা মান আছে, সেই বিন্দুর মান কি স্যার? আপনারা লেখেন দেখি, পারেন কিনা। স্যার লেখেন, লেখেন ফার্স্ট। স্যার লেখেন দেখি, যে এই বৃত্তের কেন্দ্রের কেন্দ্রবিন্দুর মান কত স্যার? লেখেন। স্যার অনেক পড়ানো আছে, লেখেন লেখেন ফার্স্ট। আচ্ছা আচ্ছা, বৃত্তের কেন্দ্রে কেন্দ্রবিন্দুর মান, অর্থাৎ এটার মান কিন্তু 360 ডিগ্রি। স্যার কেমনে? তো মাথা খারাপ করে দেওয়া না কথা স্যার। দেখেন, আমরা যদি একটা পেজ নেই, এই একটা বৃত্ত নিলাম, তাই না? এই বৃত্তের কেন্দ্র, তাহলে এই কেন্দ্রের মান কি করে 60 ডিগ্রি হয়? 360। দেখেন, আমি যদি এটাকে এভাবে কল্পনা করি, এই বৃত্তের এই কেন্দ্রের উপরে দুইটা সরলরেখা দেখলাম, এইটার মান হলো লম্বা আকারে থাকলে এটা 90 ডিগ্রি, এটার মান 90 ডিগ্রি, এটার মান 90 ডিগ্রি, এটার মান 90 ডিগ্রি। তাহলে টোটাল এটা মিলে হতেছে হলো 360 ডিগ্রি। অর্থাৎ একটা বিন্দুর কোণের বা মান, সেটার হলো 360 ডিগ্রি। একটা বৃত্তের পরিধির, সমগ্র পরিধির মানও 360 ডিগ্রি। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা স্যার, নেক্সট দেখেন, বৃত্তচাপ ও বৃত্তচাপের দৈর্ঘ্য, এটা নিয়ে আমরা কথা বলবো। তো বৃত্তচাপ কি? দেখেন, বৃত্তচাপ কি? বৃত্তচাপ হলো, এটা হলো বৃত্তের কেন্দ্র, বৃত্তের পরিধি, এই যে এটা আছে, এটাকে বলা হয় বৃত্তের পরিধি। এটাকে বলা হয় হলো বৃত্তের পরিধি। এটাকে বলা হয় হলো বৃত্তের পরিধি। দেখেন, এটাকে বলা হয় হলো বৃত্তের পরিধি। এই বৃত্তের পরিধির উপর যে কোনো দৈর্ঘ্যকে, আমি ধরে নিলাম এইখান থেকে একটা দৈর্ঘ্য হলো এ, এইখান থেকে একটা দৈর্ঘ্য হলো বি, তাহলে বৃত্তের পরিধির উপর এই এ বি দৈর্ঘ্যকেই বলা হবে বৃত্তের বৃত্তচাপ। এটাকে বলা হবে বৃত্তচাপ। তাহলে এটা কিন্তু আমি এভাবে লিখি, এরকম। অর্থাৎ এই বৃত্তে এ বি হলো বৃত্তচাপ। এই বৃত্তের এই এবি হলো বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ কি? বৃত্তের পরিধির যে কোনো দৈর্ঘ্যকে। এখন স্যার আমি শুধু কি এবি নিলেই হবে? আমি যদি স্যার এখানে নেই, এই বিন্দুটা নেই, এটা হলো সি, জি স্যার, এসিও একটা বৃত্তচাপ। আমি যদি বলি যে স্যার আমি এখানে নেব না, এখানে নিব, তাহলে সিডি, এই সিডিও একটা বৃত্তচাপ। আবার যদি বলি আমি এই বিডিও একটা বৃত্তচাপ। বুঝতে পারছি স্যার? ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তাহলে বৃত্তচাপ কি? যে বৃত্তের পরিধির ওপর যে কোনো দৈর্ঘ্যকে, এই হলো আমার একটা বৃত্ত, এই বৃত্তের পরিধির যে কোনো একটা দৈর্ঘ্যকেই আমি বলবো হলো বৃত্তচাপ। আচ্ছা, বৃত্তচাপের দৈর্ঘ্য, এই বৃত্তচাপের দৈর্ঘ্য কি করে নির্ণয় করব? দেখেন, চিত্রে বৃত্তটির একটি বৃত্তচাপ কি? আমরা যদি বলি যে চিত্রে বৃত্তটির একটি বৃত্তচাপ এবি,
এই চিত্রের বৃত্তটির এই বৃত্তটির বৃত্তচাপ হলো এবি। ধরি বৃত্তের ব্যাসার্ধ, ধরেন এই বৃত্তের ব্যাসার্ধ হলো আর। বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আর একক। এর মান কত আমি জানি না, এজন্য লিখলাম হলো আর একক। তাহলে আমি কয়টা জিনিস পেলাম, যে এই বৃত্তের একটা বৃত্তচাপ পেলাম সেটা হলো এবি, আর এই বৃত্তের ব্যাসার্ধ পেলাম হলো আমি এবি। আচ্ছা, বুঝতে পারছেন কিনা দেখেন, এই বৃত্তের ব্যাসার্ধ পেলাম হলো আমি এবি। এবি বৃত্তচাপের কেন্দ্রে, এই যে এবি বৃত্তচাপ এর কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণটাকে আমরা বললাম থিটা কোণ। তাহলে এই বৃত্তের কেন্দ্রে যে একটা কোণ উৎপন্ন হয়েছে সেটাকে বললাম আমরা থিটা কোণ। তাহলে আমরা লিখতে পারি যে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হলো থিটা। বুঝাতে পারছি? তাহলে আমি একটা ফিগার নিলাম বা বৃত্ত নিলাম, এই বৃত্তের এবি হলো একটা চাপ, এবি হলো একটা চাপ বা বৃত্তচাপ, এই বৃত্তের ব্যাসার্ধ হলো আর একক, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হলো থিটা। বুঝাতে পারছি স্যার? এতটুকু বুঝছেন? বুঝতে পারছেন স্যার? আপনারা কমেন্টস করে জানান যে বুঝতে পারছেন কিনা। আচ্ছা, তাহলে এই বৃত্তের বৃত্তচাপ আমরা পেলাম এবি, আর একটা ব্যাসার্ধ পেলাম আর, আর এই বৃত্তের বৃত্তচাপের কেন্দ্রে উৎপন্ন কোণ পেলাম হলো আমরা থিটা। এখন এই বৃত্তচাপের যে পরিধি আছে, এই যে টোটালটা পরিধি, এই পরিধিটি টোটাল পরিধিটাকেই যদি আমি বৃত্তচাপ কল্পনা করি তাহলে তার মান কত হবে স্যার? আমি এর আগেই বলছি যে এই টোটাল এই বৃত্তটাকেই যদি আমি বৃত্তচাপ কল্পনা করি, পরিধিটাকে, পরিধি ইকুয়াল টু এই বৃত্তের পরিধি, না বৃত্তের পরিধি ইকুয়াল টু কি, এই টোটালটাকে যদি আমি বৃত্তের চাপ কল্পনা করি তাহলে তার মান কত আমার স্যার? 2 পাই আর। তাহলে সেটার দৈর্ঘ্য কত আমার? 2 পাই আর। বৃত্তের পরিধি কত? 2 পাই আর। আর এই বৃত্তের কেন্দ্রে যে উৎপন্ন কোণটা হয়েছে এর আগে যে বললাম, এর বৃত্তের উৎপন্ন কোণের পরিমাণ কত? 360 ডিগ্রি। বুঝাতে পারছি? এর কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ হলো 360 ডিগ্রি। আর এই সমগ্রটাকে যদি আমি বৃত্তচাপ কল্পনা করি তাহলে তার মান হলো 2 পাই আর। আচ্ছা, তাহলে এবার যদি আমি লিখি যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হলে, 360 ডিগ্রি কেন্দ্রে উৎপন্ন কোণ হলে পরিধি কত হবে? 2 পাই আর। তাহলে আমরা এটাকে লিখব হলো 360 ডিগ্রি কোণ কেন্দ্রে উৎপন্ন হলে পরিধি হবে কত? 2 পাই আর। বুঝাতে পারছি? আচ্ছা, এবার এক কোন ধরনের যদি বলি কেন্দ্রে উৎপন্ন হলে পরিধি কত হবে? কম। কত কম? 2 পাই আর ডিভাইডেড বাই হলো 360 ডিগ্রি। আচ্ছা, এবার যদি আমরা বলি যে কেন্দ্রে কত কোণ, কত ডিগ্রি কোণ আমরা জানি না, সেটাকে বের করার যদি আমি বলি যে থিটা কেন্দ্রে উৎপন্ন হলে পরিধি কত হবে, তাহলে 2 পাই আর। থিটা হলো অবশ্যই বেশি, বেশি হলে কি হবে স্যার? গুণন থিটা ডিভাইডেড বাই কত? 360। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা আমরা এই ফরমেশনে পেলাম। এটা কিন্তু আমরা একটু সাজায় লিখি, দেখেন এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে থিটা ডিভাইডেড বাই 360 গুণন পাই আর। এটাই কিন্তু বৃত্তচাপের দৈর্ঘ্য, 2 পাই আর, সরি। তাহলে এই 2 দিয়ে এটাতে কাটলে হয় হলো 180 ডিগ্রি। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি থিটা গুণন পাই আর ডিভাইডেড বাই হলো 180 ডিগ্রি। এটাই হলো বৃত্তচাপের দৈর্ঘ্য। ক্লিয়ার? এটাকেই বলা হবে বৃত্তচাপের দৈর্ঘ্য। আরে অথবা আমরা এই সূত্রটাও
ইউজ করতে পারি। আপনারা যে যেটা লেখেন 2 পাই r ডিভাইডেড বাই 360 ডিগ্রি গুণন থিটা দেখলে হবে, আবার থিটা গুণন পাই r ডিভাইডেড বাই 180 ডিগ্রি লিখলে হবে। তাহলে এটাকে আমরা কি বলি, কি বলতে পারি, যে বৃত্ত চাপের দৈর্ঘ্য। এই বৃত্তচাপের দৈর্ঘ্যকে আবার এস দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটাকে লিখবো হলো আমরা এস। তাহলে এই বৃত্তচাপের দৈর্ঘ্য এস ইজ ইকুয়াল টু, এটাকে আমরা এটা লিখলেই বেশি ভালো, থিটা গুণন পাই আর ডিভাইডেড বাই হলো 180 ডিগ্রি, অথবা থিটা গুণন 2 পাই আর ডিভাইডেড বাই 360 ডিগ্রি, দুটাই লেখা যায়। এটাও লিখতে পারেন, এটাও লিখতে পারেন, আপনাদের যেটা সুবিধা হয়। ক্লিয়ার? বুঝতে পারছেন স্যার? যে কারা কারা বুঝতে পারছেন একটু হাত তুলে লাভবাহিক বলেন, স্যার বুঝতে পারছি। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র আমরা কি পেলাম স্যার? বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র পেলাম হলো যে 2 পাই r গুণন থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি, অথবা থিটা গুণন 2 পাই r ডিভাইডেড বাই 160 ডিগ্রি। এটা কি করে হলো আমরা এদের দেখালাম, যে বৃত্তের কেন্দ্রে যদি উৎপন্ন কোণ থিটা হয়, তাহলে 360 ডিগ্রি কেন্দ্রে উৎপন্ন হলে পরিধি কত হবে 2 পাই r। আর এটা আমি কেন বললাম, যে এই টোটালটাকেই যদি আমি বৃত্তচাপ কল্পনা করি, বৃত্তের পরিধি টোটালটাকেই যদি আমি বৃত্তচাপ কল্পনা করি, তাহলে বৃত্তের পরিধি ইজ ইকুয়াল টু বৃত্তচাপ, সেটা হবে কত 2 পাই r, এটার সমান। তাহলে যদি তাই হয়, তাহলে 1 ডিগ্রি হলে কত হবে 2 পাই r কম, কত কম 2 পাই r ডিভাইডেড বাই 360 ডিগ্রি। আর যদি থিটা কোণ হয় তাহলে একটু বেশি হবে, সেটা কত হবে 2 পাই r গুণন থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি। এটাকে আমরা যদি কাটি হয় হলো থিটা গুণন পাই r ডিভাইডেড বাই 180। আমরা ম্যাক্সিমাম গণিত যখন করব তখন এই সূত্র দিয়েই করব। কে কে বুঝতে পারছেন স্যার একটু বলেন, কমেন্টস করেন স্যার, কমেন্টস না করলে তো বুঝতে পারবো না স্যার। ও বৃত্তচাপ কি? বৃত্তচাপ হলো বৃত্তের পরিধির উপর যে কোনো দৈর্ঘ্যটাকে বলা হয় বৃত্তচাপ। প্রতিমা বেগম, পিয়ারা বেগম, ওকে ধন্যবাদ স্যার। তারপরে যান, তাহলে স্যার আমরা আগাই নেক্সট। তাহলে এটা তো স্যার ক্লিয়ার। আচ্ছা, এরপর বলা হয়েছে বৃত্তকলা আর বৃত্তকলার ক্ষেত্রফল। আমরা এর আগে যেটা করলাম অনুরূপ একই রকম, খালি আমাকে বুঝতে হবে কোনটা বৃত্তচাপ আর কোনটা বৃত্তকলা। আমি আবারও ক্লিয়ার করি, বৃত্তচাপ আর বৃত্তকলা কি। বৃত্তচাপ হলো বৃত্তের পরিধির যে কোনো দৈর্ঘ্য, যে কোনো দৈর্ঘ্য, সেটাকে বলবো আমরা হলো বৃত্তচাপ। আর বৃত্তকলা কাকে বলা হবে, যে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত যদি দুইটা ব্যাসার্ধ থাকে এবং তাদের কেন্দ্রে যদি একটা উৎপন্ন কোণ হয়, বা আমরা যদি সেটাকে খুব সহজভাবে বলি এভাবে, যে একটা বৃত্তচাপের উপর, একটা বৃত্তচাপের উপর অবস্থিত যদি বৃত্তের কেন্দ্র থেকে যদি দুইটা ব্যাসার্ধ এসে কোনো একটা বৃত্তচাপের উপর অবস্থিত হয় এবং কেন্দ্রে যদি কোনো কোণ উৎপন্ন করে, তাহলে সেটাকে বলা হয় বৃত্তকলা। আর বৃত্তচাপ কি বলা হয়? বৃত্তচাপ হলো বৃত্তের পরিধির উপর যে কোনো চাপকে বা দৈর্ঘ্যকে, সেটাকে বলা হবে হলো বৃত্তচাপ। আচ্ছা, তাহলে বৃত্তকলা কি, এটা নিয়ে তোর কথা বলার কিছু নেই। তারপরে আমরা একটু বলি যে বৃত্তকলা কি। কই স্যার, দেখেন, তাহলে এটা হলো বৃত্ত, তাহলে এটা হলো বৃত্তের কেন্দ্র, যার দুইটা বাহু থাকবে, এই একটা বাহু, এই একটা বাহু। এটা হবে হলো বৃত্তচাপের উপর অবস্থিত এ বি, আর কেন্দ্র হলো ও, আর এর কেন্দ্রে একটা উৎপন্ন কোণ হবে, সেটা হলো থিটা। বুঝতে পারছি স্যার? আপনারা কমেন্টস করে জানান, আপনারা কমেন্টস করে না জানালে তো স্যার বলার আগ্রহ হারাই ফেলি। বোঝেননি স্যার? আজকে প্রথম প্রথম আপনারা কিভাবে নিচ্ছেন আমাকে, সেটা তো দেখার বিষয়। কারো কোনো বোঝার অসুবিধা থাকলে বলবেন, যে স্যার কমেন্টস করবেন যে স্যার এখানে বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি ভালো বোঝাতে পারবো। ক্লিয়ার স্যার? আপনারা বলেন।
দেখেন, তাহলে এটা হলো বৃত্তচাপ। ক্লিয়ার? তাহলে বৃত্তচাপ কি? এটাকে বলা হবে, ভিতরে যেটা থাকে সেটাকে বলা হবে হলো বৃত্তকলা। এইটা হলো আমার বৃত্তকলা। তাহলে বৃত্তকলা তো চিনছেন, আর বৃত্তচাপটাও চিনছেন। এবার বলা হয়েছে বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে আমি যদি বলি যে আর ব্যাসার্ধ ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তের এ বি হলো একটা চাপ, এই চাপের দুইটা ব্যাসার্ধ আছে, একটা হলো আর ব্যাসার্ধ বিশিষ্ট দুইটা ব্যাসার্ধ আছে এখানে, এই হলো এটাও আর এটাও আর, এবং এদের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ হলো থিটা। এখন ওই সেম জিনিস যদি কোনো বৃত্তের টোটালটাকেই যদি আমি বৃত্তচাপ ধরি, তাহলে সেটা হবে পরিধির সমান। সেই পরিধির সমানটাকে আমরা কি বলছি, যে 2 পাই আর, এটা হলো বৃত্তের পরিধি, পরিধি। আর এর কেন্দ্রে, এই কেন্দ্রে উৎপন্ন কোণ হলো কত? উৎপন্ন কোণ হলো 360 ডিগ্রি। তাহলে উৎপন্ন কোণ হলো 360 ডিগ্রি, আর বৃত্তের পরিধি হলো 2 পাই আর। তাহলে এইখানে আমার বলা হয়েছে ক্ষেত্রফল, এই বৃত্তকলার ক্ষেত্রফল যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। আপনাদের কিছুক্ষণ আগে বলছি যে বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। তাহলে আমরা লিখবো যে 360 ডিগ্রি কেন্দ্রে উৎপন্ন হলে, ওই আগের মতো সেম, উৎপন্ন হলে ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল হবে কত? দেখেন 360 ডিগ্রি কেন্দ্রে উৎপন্ন হলে ক্ষেত্রফল কত হবে? আমরা ক্ষেত্রফলটা লিখবো স্যার, আর কিছু আমাদের দরকার নেই। আরে হলে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে কেন্দ্রে উৎপন্ন হলে ক্ষেত্রফল কত হবে? কম, পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই হলো 360 ডিগ্রি। এইবার যদি বলা হয় থিটা কেন্দ্রে উৎপন্ন হলে ক্ষেত্রফল কত হবে, তাহলে বেশি, কত বেশি? পাই আর স্কোয়ার গুণন থিটা ডিভাইডেড বাই হলো 360 ডিগ্রি। এটাকে আবার একটু সাজায় গোছায় গয়না পড়ায় এটাকে এভাবে লেখা যায় যে থিটা বাই 360 ডিগ্রি গুণন হলো পাই আর স্কোয়ার। বা আপনি এটা এভাবে লিখতে পারেন, যে যেভাবে লেখেন। তাহলে আমরা পেয়ে গেলাম যে বৃত্তকলা কি পেলাম, এটাকে বলা হয় বৃত্তকলা। আর বৃত্তকলার ক্ষেত্রফল আমরা কি পেলাম, এই যে থিটা বাই 360 ডিগ্রি গুণ পাই আর স্কোয়ার। এটাই হলো বৃত্তকলার ক্ষেত্রফল। স্যার এই বৃত্তকলার ক্ষেত্রফল থেকে, অর্থাৎ বৃত্তের চাপের দৈর্ঘ্য আর বৃত্তকলার ক্ষেত্রফল থেকে 3 টাইপের গণিত আসে। আপনাদের এই 3 টাইপস অফ ম্যাথ আমরা দেখাই দেবো ইনশাল্লাহ, এখন দেখাই দেবো, যাতে আপনাদের আর এই নিয়ে কোনো সমস্যা হয় না। এখন আপনারা এইটা বুঝতে পারছেন কিনা যে বৃত্তকলা কি, বৃত্তকলার ক্ষেত্রফল কিভাবে আসলো, বৃত্তচাপ কি, সরি বৃত্তচাপের দৈর্ঘ্য কি, আর বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্রটা কিভাবে আসলো, এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে স্যার আমরা আপনাদের গণিত দেখাবো। এবার গণিত আছে স্যার, একটু আপনারা কমেন্টস করে জানান বুঝতে পারছেন কিনা। ওকে স্যার, আপনারা কমেন্টস করে জানান, তাহলে আমরা বলতে পারবো যে 360, এটা তো আমরা বললাম। এবার দেখেন যে আমরা 3টা টাইপে এই গণিতটা সাজানো হয়েছে, যদি এটা আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখেন এই যে 3টা টাইপের কথা বলছিলাম না, দেখেন বলা হয়েছে একটি বৃত্তের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, একটি বৃত্তের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। চাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্রটা আমরা কিছুক্ষণ আগে বলছি। আচ্ছা, তাহলে যদি আপনারা এটা বোঝেন তাহলে আপনারা ওটাও বুঝতে পারবেন। দেখেন তাহলে একটি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি। বৃত্তের ব্যাস কত সেন্টিমিটার? 126। আমাকে বলা হয়েছে চাপের দৈর্ঘ্য
তা আমাকে কি বলা হয়েছে স্যার? চাপের দৈর্ঘ্য। এবার দেখেন তাহলে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি স্যার? থিটা। তাহলে আমার থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 30 ডিগ্রি। ক্লিয়ার? আর বৃত্তের ব্যাস এটাকে বলা হয় ডি। তাহলে ডি ইজ ইকুয়াল টু 126 সেন্টিমিটার। কিন্তু বিষয় হলো স্যার, আমি তো স্যার বৃত্তের ব্যাসার্ধ শিখছি, বৃত্তের ব্যাস শিখিনি। তাহলে ব্যাস থেকে কি করে ব্যাসার্ধতে যাব? ব্যাস ব্যাসার্ধের অর্ধেক, অর্থাৎ ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ আর ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। তাহলে এইটাকে যদি আমি অর্ধেক করে দিই তাহলে ব্যাসার্ধ পাবো। তাহলে এটাকে আমরা যদি লিখি আর হলো ব্যাসার্ধ, তাহলে 126 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত পাবো আমি? 63। তাহলে এইটা হবে হলো আমার ব্যাসার্ধ। ব্যাসার্ধ আমি কত পেলাম? 63। এইবার বলা হচ্ছে চাপের দৈর্ঘ্য। তাহলে চাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র আমরা কি পেলাম? এস। চাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র এস। এস ইজ ইকুয়াল টু কত স্যার? দেখেন এই যে আপনাদের দেখাই, চাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্রটা লিখছিলাম থিটা গুণন পাই আর ডিভাইডেড বাই 180 ডিগ্রি। ওই সূত্রটা ফেলবো। তাহলে থিটা গুণন পাই আর ডিভাইডেড বাই কত? 180 ডিগ্রি। আচ্ছা, এটা যদি ফেলে দিই তাহলে আমার হয়ে গেল। তাহলে এই গণিত আমার কি কি দেওয়া আছে সেটা আমরা লিখবো। তাহলে আমরা লিখবো দেওয়া আছে, স্যার খুব সহজ, আপনারা যত কঠিন মনে করেন এত কঠিন না, আপনারা একটু মনোযোগ দেন। এই অধ্যায় আপনাদের কাছে কিছুই না স্যার, একদম পানির মতো সহজ মনে হবে। কিন্তু আপনারা যদি মনোযোগী না হন আর আমার কথাটা বুঝতে পারতেছেন কিনা বা কোথায় বুঝতে সমস্যা হচ্ছে সেটা যদি আমাকে না বলেন তাহলে স্যার আমি তো আপনাদের কষ্ট হয়ে যাবে বোঝানো। আর আপনারা যদি আমার সাথে মানে লেগে থাকেন যে বলেন স্যার এইখানে সমস্যা হয়েছে এটা বলে দেন বা আমরা বুঝতে পারছি, তাহলে আমার জন্য পড়ানোটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে দেখেন দেওয়া আছে, যেটা যেটা দেওয়া আছে আমরা সেটা লিখবো। তাহলে দেওয়া আছে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ, তাহলে আমরা সহজভাবে লিখি থিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি দেওয়া আছে? 30 ডিগ্রি। বৃত্তের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 1/2। এটাকে আমরা লিখতে পারি 63। আচ্ছা, এই পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমরা জানি চাপের দৈর্ঘ্য এস, এটা সূত্র আমরা লিখব, আমরা জানি, বলা হয়েছে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে চাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু কত হবে? থিটা গুণন পাই আর ডিভাইডেড বাই কত? 180 ডিগ্রি। মান বসান। তাহলে থিটার মান আসল 30 ডিগ্রি গুণন পায়ের মান কত? 3.14 গুণন আর এর মান কত? 63 ডিভাইডেড বাই কত? 180 ডিগ্রি। আচ্ছা, এইবার যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে দেখেন 30 ডিগ্রি ব্র্যাকেট দিয়ে নিই, একটা ব্র্যাকেট, 30 ডিগ্রি গুণন 3.1416 গুণন 63 শেষ ভাগ হলো 180 ডিগ্রি। এটা একটা মান চলে আসছে 32.98। আর দরকার নেই। তাহলে এইটা হলো আমার চাপের দৈর্ঘ্য। ক্লিয়ার? বুঝতে পারছি? বুঝতে পারছেন কিনা? তাহলে এটার একক কি? সেন্টিমিটার। তাহলে এটার একক হলো সেন্টিমিটার। এই হলো আপনাদের আনসার আলী। তাহলে দেখেন আমরা কিভাবে করলাম, একটু একটু খেয়াল করেন যে আমাদের দেওয়া আছে, আমাদের যা যা দেওয়া আছে আমরা সেটা লিখব। তাহলে আমাদের দেওয়া আছে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি আর বৃত্তের ব্যাস ছিল হলো 126 ডিগ্রি। এই ব্যাসকে আমরা ব্যাসার্ধে কনভার্ট করছি। তাহলে ব্যাসকে ব্যাসার্ধে নেওয়ার জন্য আমরা কি করছি? ব্যাসের অর্ধেক। তাহলে সেই ব্যাসের অর্ধেক করলে আমরা পাইছি আর, সেটা হলো 63। আর এই ছিল আমাদের, এইগুলোই দেওয়া ছিল। আর আমাদের নির্ণয় করতে বলছে হলো চাপের দৈর্ঘ্য। তাহলে চাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র আমরা কি বলছি? যে থিটা গুণন পাই আর ডিভাইডেড বাই 180 ডিগ্রি। এখন অনেকে যদি বলেন যে স্যার আমি এভাবে না করে থিটা গুণন 2 পাই আর ডিভাইডেড বাই 360 ডিগ্রি করব, তাও কিন্তু হবে।
এই আলটিমেটলি মান একই আসবে। কিন্তু গণিত যত ছোট করে মানে ক্যালকুলেশনটাকে যত বেশি সহজ করা যায় ততই ভালো। এতে হবে কি আপনাদের বোঝা সুবিধা হবে, গণিত করার ক্ষেত্রে সুবিধা হবে। আর যখন মনে করেন যে আপনি মনে করেন অনেক বেশি বড় করে ফেলবেন তখন আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। ক্লিয়ার? দেখেন নেক্সট। এরপর বলছে যে একটি বৃত্ত কলার ক্ষেত্রফল, খুব ভালো করে খেয়াল করেন, একটি বৃত্ত কলার ক্ষেত্রফল দেওয়া আছে 77 বর্গ মিটার। বলছে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 21 মিটার। দেখেন বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 21 মিটার। এবার হচ্ছে বৃত্তচাপটি কেন্দ্রে, এই যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে তা নির্ণয় করো। তাহলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেটা হলো কত? থিটা। এই থিটা ইজ ইকুয়াল টু হোয়াট? আমি তো থিটার মান জানি না। আর বৃত্তকলার ক্ষেত্রফল, এই বৃত্তকলার ক্ষেত্রফলকে আমি কি দ্বারা প্রকাশ করি? এ। এ ইজ ইকুয়াল টু কত আছে? 77 বর্গ মিটার। বৃত্তের ব্যাসার্ধ, এখানে আর ব্যাস টেস দেওয়া নেই, আরো সুবিধা করা আছে। আর ইজ ইকুয়াল টু আছে 21 মিটার। বৃত্তচাপটির কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে তা নির্ণয় করো। তাহলে স্যার এইখানে আমি কি বৃত্তচাপের দৈর্ঘ্য ফেলে অঙ্কটা করতে পারবো না? এইখানে আমার বলা হয়েছে হলো ক্ষেত্রফলের কথা। তাহলে আমি বৃত্তকলার ক্ষেত্রফল ফেলে সেইখান থেকে এই মানগুলো বসিয়ে দিলে আমার কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটা আমরা পাবো। অর্থাৎ এইটাকে যদি আমরা এরকম কল্পনা করি, এই একটা বৃত্তচাপ, এর বৃত্তকলার ক্ষেত্রফল এই 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 টোটালটার ক্ষেত্রফল দেওয়া ছিল 77 এবং এর ব্যাসার্ধ দেওয়া ছিল 21। এই ব্যাসার্ধ দেওয়া আছে 21। এবার বৃত্তচাপটি, এই যে বৃত্তচাপ এ এবং বি, এই বৃত্তচাপটি এইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ক্লিয়ার? বোঝাতে পারছি স্যার? দেখেন বুঝছেন কিনা? আপনারা একটু কমেন্টস করেন। আপনারা তো কমেন্টস করছেন না বোধহয়। জি স্যার, এটা চ্যাপ্টার 8 এর গণিত। ধন্যবাদ স্যার। এমডি সাব্বির হোসেন, নীলুফার ইয়াসমিন বসি স্যার, তারপরে মানিক, জি স্যার, অসীম করিম। অ্যাপ্রক্সিমেটলি ওটা দেয়া যায় 98, তো অ্যাপ্রক্সিমেটলি ওটা 33 দেখলে ভুল হবে না স্যার, হবে। কিন্তু আপনি যদি অ্যাকুরেট লিখতে চান তাহলে স্যার ওটা লিখলেই বেশি ভালো। জি স্যার। তারপরে ধন্যবাদ স্যার। তারপরে মানিক বলছেন 32.98। জি স্যার। ওয়াসিম করিম, জি স্যার, অ্যাপ্রক্সিমেটলি এটা 33-র কাছাকাছি। এই মানটা অ্যাপ্রক্সিমেটলি এটা 33-র কাছাকাছি। যদি অ্যাপ্রক্সিমেটলি দিই তাহলে এই চিহ্নটা অ্যাপ্লাই করতে হবে, 33 সেন্টিমিটার। যেহেতু আমি অ্যাকুরেট একটা মান পাইছি দৈর্ঘ্য কত, এই জন্য অ্যাপ্রক্সিমেটলি আমাদের ইউজ করার দরকার নেই। আমরা ওই যে মানটা পেয়েছি সেই মানটাই ইউজ করব। নেক্সট স্যার, দেখেন আমরা এই কাজটা করছি। এইবার স্যার আপনারা একটু গণিতটা করে আমাকে রেজাল্টটা বলেন, আমি আপনাদের কাজটা সহজ করে দিই। তাহলে দেওয়া আছে, আপনারা লিখলেন যে দেওয়া আছে, যা যা দেওয়া আছে স্যার আমি লিখে দিই। দেওয়া আছে যে বৃত্তকলার ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু হলো 77 বর্গ মিটার। এ ইজ ইকুয়াল টু আছে 77 বর্গ মিটার। আর বৃত্তের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু আছে 21 মিটার। আমি একটু সহজ করে দিই, আপনারা গণিতটা করেন। কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু কত? ওয়াট। তাহলে আমরা জানি স্যার, আমরা কি জানি স্যার? আমরা জানি ইরান ইসরায়েলে 180টি রকেট মারছে, তাই না স্যার? ওটা তো মারছে, তাহলে দেখেন আমরা পরে যাই। আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফল এ ইকুয়াল টু থিটা গুণন পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই হলো 360 ডিগ্রি। সূত্র এইটাই না স্যার? মনে আছে তো নাকি? আচ্ছা,
তাহলে এইবার যদি আমরা মান বসাই তাহলে এর মান কত 77 ইকুয়াল টু থিটার মান নাই থিটা গুণন পায়ের মান কত 3.1416 গুণন আর এর মান কত 21 তার উপরে কত স্কোয়ার ডিভাইডেড বাই হলো 360 ডিগ্রি। এখন স্যার এইটাকে যদি আমি রিফর্ম করি মানে সাজাই তাহলে দেখেন এটার সাথে এটা গুণ আছে, তাহলে যেহেতু আমার থিটার মানটা দরকার, যেটার মানটা দরকার সেটাকে আমি বাম পাশে রাখলাম স্যার, আর এটাকে আমি ডান পাশে দিয়ে দিলাম, অর্থাৎ বজ্র গুণন। এটা ক্রস, এটার নিচে এটা, এটার উপরে এটা। তাহলে এটাকে যদি আমি লিখি বা এটাকে আমি লিখতে পারবো থিটা গুণন 3.116 গুণন 21 স্কোয়ার, বা এটাকে আপনারা 21 গুণন 21ও লিখতে পারেন। ইকুয়ালটা আমরা লিখতে পারি 360 ডিগ্রি গুণন 77। 360 ডিগ্রি বলতে কাকে বোঝাতে চায়? এবিডি ভিলিয়াস দেখেন, বা তাহলে থিটা ইজ ইকুয়াল টু এই পক্ষে আমার কি আছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি গুণন 77 ডিভাইডেড বাই এই টোটালটা আমার নিচে চলে যাবে, তাহলে 3.1416 গুণন 21 হোল স্কোয়ার। স্যার করেন দেখি, আপনারা করে মানটা বলেন। ক্যালকুলেশন করে মানটা বলেন, আমি কমেন্টস দেখছি আপনাদের। দেখি কে কি কি করলেন স্যার, দেখি। বলেন স্যার, আপনার মানটা বলেন, মানটা বলেন, মানটা বলেন, আমি বের করি দেখি কার কি হয়েছে। তাহলে আমাদের কি কি মান ছিল 360 ডিগ্রি গুণন 77 করলে আমাদের একটা মান আসছে, এটাকে আমরা ভাগ করব হলো 3.1416 গুণন 21 স্কোয়ার। স্যার আমি কিন্তু মান পেয়ে গেছি, আপনারা কত পেয়েছেন বলেন, বলেন 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 দেখি স্যার, আপনারা কমেন্টস করেন কে কি মান পেলেন স্যার বলেন। অসীম করিম আপনার 33 দেখছি স্যার, থ্যাঙ্কস। এটা তো আগের গণিতের, এই গণিতের অ্যান্সারটা বলেন। এই গণিতটা করেন স্যার, অ্যান্সারটা বলেন। এটার অ্যান্সার হবে হলো 20.008 ডিগ্রি, অর্থাৎ এই থিটার মান, আরে এই থিটার মানটা আমরা কত পাবো এত ডিগ্রি, অর্থাৎ কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয়েছিল, এই কেন্দ্রে কত উৎপন্ন কোণ হয়েছিল 20.008 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছিল। ক্লিয়ার? বুঝাতে পারছি স্যার? কমেন্টস করেন, কমেন্টস করেন কে কি বুঝলেন না বুঝলেন, না বুঝলে স্যার বলেন, আমি বোঝাই দিচ্ছি স্যার। আমি আপনাদের সাথে আজ নতুন, আপনারা যদি আমাকে হেল্প না করেন আমি বুঝতে পারবো না স্যার। বুঝছি স্যার, বুঝছি। মানিক কমেন্টস করেন। আচ্ছা, এটা বুঝতে যদি পারেন তাহলে আমরা নেক্সট গণিতে যাবো। এই নেক্সট গণিতটা আপনাদের কাজ থাকবে, এটা আপনারা করেন যে একটি বৃত্তের ব্যাসার্ধ, একটি বৃত্তের ব্যাসার্ধ আছে হলো 14 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ আছে হলো 14 সেন্টিমিটার, কেন্দ্রে উৎপন্ন কোণ আছে হলো 75। হ্যাঁ স্যার, আমি তো কমেন্টসে সমস্যা, কমেন্টস তো দেখতে পাচ্ছি না, জানেন তো স্যার।
এবার বলছে বৃত্ত কলার ক্ষেত্রফল নির্ণয় করো, আমাকে বলছে কলার ক্ষেত্রফলটা নির্ণয় করে দিতে। আপডেট প্যারা নেই। এটা আপনারা করেন, তাহলে এখানে বলা আছে যে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত আছে 14 সেন্টিমিটার, আর বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ যেটাকে আমরা বলি থিটা, এটা হলো 75 ডিগ্রি। বৃত্তকলার ক্ষেত্রফল আমার নাই হলো এ, তাহলে এ ইকুয়াল টু কত থিটা পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 360 ডিগ্রি, এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমার থিটা দেওয়া আছে, পায়ের মানও দেওয়া আছে, আমার আর এর মানও দেওয়া আছে। এবার স্যার নির্ণয় করা, এটা নির্ণয় করা অনেক সহজ। হ্যাঁ আর স্যার 10-15টা স্লাইড আছে, খুব ফাস্ট করাবো স্যার। নেক্সট নেট সমস্যা স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা, নেট সমস্যা নাই তো স্যার, আপনারা লেখেন এই গণিতটা করে দেখেন তো স্যার। স্যার একটা ফোনে কানেক্ট করে দেন, তাহলে আমি ভালো দেখতে পারবো না। দেখেন তাহলে আপনারা এটা করেন, তাহলে এটা করবেন কি করে, ক্ষেত্রফল আপনার কি কি দেওয়া আছে সেটা দেখলেন, আমি ফার্স্ট করাই যাচ্ছে। তাহলে ক্ষেত্রফল থিটা ইজ ইকুয়াল টু আছে হলো আমার 75 ডিগ্রি গুণন পায়ের মান হলো 3.1416 গুণন আর এর মান হলো 14, তার উপরে কত আছে স্কোয়ার ডিভাইডেড বাই 360 ডিগ্রি। ক্যালকুলেটর করলে হয়ে যাবে স্যার। তাহলে দেখেন আমরা বললাম হলো 75 ডিগ্রি গুণন 3.1416 গুণন ভাগ হলো 360 ডিগ্রি। জি স্যার, রেজাল্ট এসে গেছে স্যার, আপনারা বলেন আপনাদের রেজাল্ট কি কি আসছে স্যার, রেজাল্ট বলেন, রেজাল্ট বলেন। এটার রেজাল্ট আসছে স্যার 128.282। এটার ক্ষেত্রফল কত হবে স্যার, বর্গ, আরে এটার ক্ষেত্রফল হবে 128.282 বর্গ, এটা কিসে দেওয়া আছে স্যার, সেন্টিমিটার, সেন্টিমিটার। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে, এইটা ইজ ইকুয়াল হবে 128.282 বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার স্যার, পানি পানি এসব গণিত আপনাদের অনেক সোজা। আফরিন বলছে আব্দুল্লাহ আল জাহিদ কই, হোসেন আকরাম হয়েছে স্যার, দিলশাহ রুবাইদ স্যার উই মিস ইউ। জি স্যার, আমরাও মিস করছি রুবাইদ স্যারকে। কাজী বলছেন ক্লাস শেষ হবে কোন সময় স্যার, বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি, ক্লাস শেষ হয়ে যাবে স্যার, খুব দ্রুতই শেষ করবে ইনশাল্লাহ। আচ্ছা তারপরে আর কে কে আছেন, তাসনিম খাতুন, জি স্যার ধন্যবাদ স্যার, হয়েছে স্যার। ডিগ্রি হবে না এখানে, আপনার ডিগ্রি দিচ্ছেন এখানে তো ডিগ্রি হবে না, এটা সেন্টিমিটারে আসবে স্যার। এইখানে বলছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল স্যার ডিগ্রি হবে না স্যার। হ্যাঁ নেক্সট, আর কারো কোনো সমস্যা থাকলে বলেন, যদি বুঝে থাকেন তাহলে আমরা নেক্সট চলে যাব স্যার। আর ক্লাসটা কেমন লাগতেছে বলবেন স্যার। জি প্রতিমা, বুঝেছি স্যার, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা রিদিমানি, হ্যাঁ আজকে 2 ঘন্টা ক্লাস নিব। জি স্যার, আজকে আপনাদের প্রথম ক্লাস তো, আর আপনাদের এই চ্যাপ্টারটা অনেক বড়,
আমি মোট 7টা লেকচার দিব, সেই 7টা লেকচারে আপনাদের ক্লিয়ার করবো ইনশাল্লাহ। স্যার আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রতিমা, বুঝেছি স্যার, ধন্যবাদ। মোস্তাকিম নূর, ক্লিয়ার, ধন্যবাদ। নেক্সট দেখেন, এবার বলেছে যে ঘনবস্তু আয়তাকার ঘনবস্তু, স্যার খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ বলছে আয়তাকার ঘনবস্তু, যে ঘনবস্তু পরস্পর লম্ব 6টি আয়তাকার তল দ্বারা গঠিত তাকে আয়তাকার ঘনবস্তু বলে। এবার আমরা খুঁজে খুঁজে দেখব যে 6টা আয়তাকার তল আছে কিনা। তাহলে আমরা যদি এটাকে নামকরণ করি এ বি সি ডি, ফেটে গেছে মনে হচ্ছে, বোঝা যায় কিনা কমেন্টস করেন তো স্যার। এ বি সি ডি, এইটাকে বলবো হলো আমরা এফ, এইটাকে বলবো ই, এইটাকে বলবো হলো জি, এইটাকে বলবো আমরা এইচ। তাহলে এই যে আয়তাকার ঘনবস্তুটা আমরা দেখলাম, এই আয়তাকার ঘনবস্তুর এ বি সি ডি ই এফ জি এইচ, এইটাই হলো আমার আয়তাকার ঘনবস্তু। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, চিত্রে দেখেন আমি খুব ভেঙে ভেঙে বোঝাবো, চিত্রে এ বি সি ডি ই এফ জি এইচ একটি আয়তাকার ঘন বস্তু। এইবার দেখেন স্যার, এখানে বলা হয়েছে যে ঘনবস্তু পরস্পর লম্ব 6টি তল দ্বারা গঠিত, এটা যে লম্ব 6টা তল দ্বারা গঠিত সেটার প্রুফ আপনাদের দেখাবো স্যার। দেখেন এবার যদি আমরা বলি, তাহলে এটাকে যদি আমরা আলাদা আলাদা করি, দেখেন এ বি সি ডি, এই দেখেন, তাহলে এটা কি পেলাম আমরা, এ বি, এটা কি পেলাম স্যার সি, এটা কি পেলাম ডি। তাহলে আমরা লিখতে পারি 6টা যদি আলাদা করি, চিত্রে একটা একটা করে লিখবো, একটা একটা করে বোঝাবো, এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, বোঝাতে পারছি স্যার। আচ্ছা, এইখানে যদি আমি দেখেন, তাহলে এটাকে যদি আমি নাম দেই হলো এ বি সি ডি আমরা লিখলাম, তাই না? আচ্ছা, এটাকে লিখলাম হলো জি, এটাকে লিখলাম হলো এইচ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এ বি জি এইচ, এ বি জি এইচ আরেকটা আয়তক্ষেত্র, ক্লিয়ার? আচ্ছা, এই দেখেন এটা হলো সিডি, এটা হলো ই এফ, তাহলে আমরা লিখতে পারি সিডি ই এফ, সিডি ই এফ আরেকটা আয়তক্ষেত্র। এবার যদি আমরা এটাকে টেনে দেই, দেখেন তাহলে আমার কি হবে, জি এইচ ই এফ আরেকটা আয়তক্ষেত্র, জি এইচ ই এফ আমার আরেকটা আয়তক্ষেত্র। আবার এ ডি ই এইচ, এ ডি ই এইচ এটা একটা আয়তক্ষেত্র। আবার বি সি এফ জি, বি সি এফ জি এটাও একটা আয়তক্ষেত্র। আর এটার কর্ণ যদি আমরা বলি এসি জি এফ কর্ণ, তাহলে এই যে এটা হলো আমার কর্ণ, আবার এসি একটা কর্ণ। তাহলে 6টা কি করে আসলো দেখছেন তো স্যার? বুঝতে পারছেন কি না স্যার একটু জানান। বুঝতে পারছেন কি না জানান, সবাই কমেন্টস করেন। আচ্ছা দেখেন, এটা হলো আয়তাকার ঘনবস্তু। তাহলে এইখানে আমার কর্ণ কি আছে, এ এফ, আর একটা আছে এসি, তাই না? তাহলে ক্লিয়ার তো স্যার? দেখেন আমরা 6টা তল পেলাম, তাহলে এটাকে বলা হবে হলো আয়তাকার ঘন বস্তু। দেখেন এইবার যদি আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, ধন্যবাদ স্যার। দেখেন তাহলে আমরা এই যে 6টা তল পেলাম, তাহলে এই ঘনবস্তুর সবগুলোর পৃষ্ঠতলের যদি ক্ষেত্রফল নির্ণয় করি, যে এই যে ঘনবস্তুটা আছে, এই ঘনবস্তুর আচ্ছা
এতটুকু আপনারা বুঝতে পারছেন কিনা দেখেন, এতটুকু যদি বুঝতে পারেন স্যার বলেন। হ্যাঁ, সুমিরানি, তারপরে হাসাহাসি করেন না স্যার, দেখেন আপনারা বুঝতে পারছেন কিনা। আচ্ছা, বুঝছি স্যার। দেখেন নেট প্রবলেম নাকি, নেটে কোনো প্রবলেম নাই স্যার, আপনারা দেখেন। তাহলে আমরা যদি লিখি যে ঘন বস্তুর সবগুলো ভালো করে দেখেন স্যার, ঘন বস্তুর সবগুলো পৃষ্ঠতলের মোট ক্ষেত্রফল, ঘন বস্তু সবগুলো পৃষ্ঠতলের মোট ক্ষেত্রফল। তাহলে এই যে আমরা এই আয়তাকার ঘনবস্তুটা আঁকলাম, এটা একটা ঘনবস্তু। তাহলে এই ঘনবস্তুর যদি আমি মোট ক্ষেত্রফল চিন্তা করি, তাহলে আমাকে কি চিন্তা করতে হবে? তাহলে এই আয়তাকার ঘনবস্তুর মধ্যে কয়টা আয়তক্ষেত্র পেলাম স্যার? কয়টা আয়তক্ষেত্রের তল পাইছি স্যার আমরা? 6টা। তাহলে এই 6টার লিখলেই আমরা কিন্তু হয়ে যাবে স্যার। তাহলে এইটা ইকুয়াল টু কত হবে? আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এটার ক্ষেত্রফল সমান কত কি হবে? আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, এটা ইকুয়াল টু কি হবে স্যার? আমরা আয়তাকার ক্ষেত্রফলের সূত্র কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। স্যার আপনারা লেখেন, একটু বুঝতে পারছেন কিনা? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এইটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ যোগ প্রস্থ গুণন উচ্চতা যোগ উচ্চতা গুণন দৈর্ঘ্য। এটা হলো আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। দৈর্ঘ্য গুণন প্রস্থ যোগ প্রস্থ গুণন উচ্চতা যোগ উচ্চতা গুণন দৈর্ঘ্য। এইবার স্যার আমি জানি না দৈর্ঘ্য কোনটা, প্রস্থ কোনটা, উচ্চতা কোনটা। তাহলে কেমন হবে স্যার? আপনারা কমেন্টস করেন। দেখেন আমি আপনাদের বোঝাই। এই এ বি, এখানে এ হলো দৈর্ঘ্য, এই বিসি এটা বি, এটা হলো প্রস্থ, আর এই সিএফ এটা হলো সি, এইটা সমান হলো উচ্চতা। তাহলে আমরা তো পেলাম যে এবি হলো দৈর্ঘ্য, বিসি হলো প্রস্থ, সিএফ হলো উচ্চতা, বোঝানোর জন্য। তাহলে এই এবির সাথে কার সম্পর্ক আছে? জিএইচ, তাহলে এটাও দৈর্ঘ্য। আর এই বিডি যদি প্রস্থ হয় তাহলে এইচও প্রস্থ। আবার বিসি যদি প্রস্থ হয়, এই বিসি যদি প্রস্থ হয় তাহলে এফ জি প্রস্থ। এই সিএফ যদি উচ্চতা হয় তাহলে এই ডিইউ কি? উচ্চতা। ক্লিয়ার? তাহলে এটাকে যদি আমরা মান বসাই দেই, এটা যদি মান বসাই তাহলে কি আসে দেখেন। এটা যদি আমরা মান বসাই তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত পেলাম স্যার? এ, গুণন প্রস্থ কত পেলাম স্যার? বি, প্লাস প্রস্থ কত পেলাম স্যার? বি, গুণন উচ্চতা কত পেলাম স্যার? সি, প্লাস উচ্চতা কত পেলাম স্যার? সি, গুণন দৈর্ঘ্য কত পেলাম স্যার? এ। এবার যদি এটা আমরা গুণ করে দিই তাহলে হয়ে যাবে। তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিআই, এইটাই হলো আয়তাকার ঘনবস্তুর মোট ক্ষেত্রফল বা আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। এটা হলো এত বর্গ একক। কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা স্যার বলেন? স্যার আপনারা কমেন্টস করেন, বুঝতে পারছেন কি না জানান। ক্লাস শেষ হয়ে যাবে স্যার, এটা যে দ্রুত শেষ করবে ইনশাল্লাহ। বলেন এটা বুঝতে পারছেন কি না?
আচ্ছা, এরপরে দেখেন আমরা একটা পেজ নিব নতুন। এটা হলো আয়তাকার ঘনবস্তুর আমরা শিখালাম হলো সমগ্র তলের ক্ষেত্রফল। এইবার যদি আমরা বলি আয়তাকার ঘনবস্তুর আয়তন, তাহলে এটাকে আমরা কি লিখবো? অতএব ঘন বস্তুটির আয়তন। তাহলে ঘনবস্তুটির আয়তন আমরা কি জানি? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে সেটাই কি আয়তন। তাহলে যে কোনো একটা তল আমি যদি এই তলের নির্ণয় করি, এ বি সি ডি, 6টা তলের যে কোনো একটা তলের ক্ষেত্রফল, তাহলে যে কোনো একটি তলের ক্ষেত্রফল গুণন ওই তলের উচ্চতা, ওই তলের উচ্চতা যদি করি তাহলে আমরা কি পাবো স্যার? এই ঘনবস্তুটির আয়তন পাবো। তাহলে যে কোনো একটি তল বলতে আমরা এ বি সি ডি, তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল গুণন ওই তলের উচ্চতা। তাহলে এই তলের উচ্চতা কত ছিল স্যার? ডিই। দেখেন নেক্সট 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 কি ছিল? আরে এই তলের উচ্চতা কত ছিল? এই যে ডিই, তাহলে আমরা সেটা লিখব। এই তলের উচ্চতা ছিল ডিই ধারের দৈর্ঘ্য, ডিই ধারের দৈর্ঘ্য। তাহলে এইখানে কিন্তু ছিল আমার সি এফ, এইটা ছিল হলো আমার উচ্চতা, এইটা ছিল হলো সি। তাহলে এই সিএফ যদি উচ্চতা হয় তাহলে ডিএফ ও উচ্চতা। তাহলে এ বি এর ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এ বি গুণন ডি ধারের হলো সি। তাহলে এটা হবে এ বি সি ঘন একক। এইটাই হবে আয়তাকার ঘনবস্তুর। স্যার বুঝতে পারছেন কিনা? কমেন্টস করেন, কমেন্টস করেন, কমেন্টস করেন। নেট সমস্যা নাকি স্যার? নীলুফার ইয়াসমিন ক্লিয়ার স্যার। আচ্ছা বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা 2 মিনিট আগে কমেন্টস করছেন। তারপর আব্দুল্লাহ আল জাহিন, বুঝছি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা আপনারা লেখেন। সুমি রানী, আচ্ছা লেখেন। আচ্ছা তাহলে এটা হলো ঘন একক। এবার যদি বলি এর কর্ণের দৈর্ঘ্য, এর কর্ণের দৈর্ঘ্য, এর কর্ণের দৈর্ঘ্য, এই যে কর্ণের দৈর্ঘ্য, এই কর্ণটা হলো আমার এফ। এইটা, এই কর্ণের দৈর্ঘ্য যদি আমি নির্ণয় করতে যাই তাহলে আমি কি লিখবো? কর্ণ, আমরা অত কিছু লিখবো না স্যার, জাস্ট কর্ণ এ এফ। এটা ইকুয়াল টু কত হবে? এই কর্ণ ইকুয়াল টু কত হবে? এসি স্কোয়ার। দেখেন কর্ণ হবে হলো যে এই এসি স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। এটা যদি আমি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যাই, আমরা অত কিছু লিখলাম না, এসি স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। দেখেন আরেকটা বিষয়, এই এসি সিএফ, এই এসিকে আমি যদি ভাঙি তাহলে কি কি পাবো স্যার? এই এসি ইকুয়াল টু আমরা কি পাবো? এবি প্লাস বিসি। এটাকে পাবো হলো এবি প্লাস বিসি। এই এবি আর বিসিকে যদি যোগ করি তাহলে আমি পাবো হলো এসি। দেখেন এই এসিটাকে যদি আমি ভাঙি তাহলে এবি প্লাস বিসি পাবো। আচ্ছা তাহলে দেখেন, তাহলে এইখানে আমরা কি লিখতে পারি? রুট ওভার এসিকে ভেঙে লিখতে পারি এবি স্কোয়ার প্লাস, কি পেলাম স্যার? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। তাহলে দেখেন, তাহলে লক্ষ্য করেন এই এবি হলো দৈর্ঘ্য, বিসি হলো প্রস্থ, সিএফ হলো উচ্চতা। তাহলে এটাকে আমরা লিখতে পারি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ক্লিয়ার? এটা হলো কর্ণের দৈর্ঘ্য। বুঝতে পারছেন স্যার? এই হলো অবস্থা। একক, ও একক লিখি নেই, একক। দেখেন তাহলে আমরা আয়তাকার ঘনবস্তুর কি কি পেলাম? আয়তাকার ঘনবস্তুর পেলাম
আপন সরকার, ঘুম ধরছে স্যার। হ্যাঁ জি স্যার, আমারও ঘুম ধরছে। ফারজানা, তারপর যে বুঝছি স্যার। প্রতিমা, আচ্ছা হাসো। জিয়াসমিন আক্তার, বুঝছি স্যার, গুড। ছুটি দেন স্যার, দিব স্যার। আচ্ছা, আর একটু কড়াই ছুটি দিব। দেখেন নেক্সট, নেক্সট ঘনক, ঘনকটা দেখেন দেখেন, আর একটু দেখেন স্যার। ক্ষুধা লাগছে স্যার। ওকে। ফাহিম, আবদুল্লাহ জাহিন, ফাতিমা আক্তার, বুঝছি স্যার। ওকে স্যার, আপনাদের ক্লাস ঘনকটা বুঝাই শেষ করে দিব স্যার। দেখেন, আবদুল্লাহ জাহিন লিখছে, এত বোঝার পর আমি ম্যাথে ফাতেমা পিনু, বুঝছি স্যার। ওকে। দেখেন ঘনক কাকে বলে, ঘনকটা খুব ছোট। ঘনকটা বুঝাই আমরা, আয়তাকার ঘনবস্তুর 6টি তল বর্গাকার হলে, এই যে একটা আয়তাকার ঘনবস্তু, এর 6টা তল যদি বর্গাকার হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি যা আয়তাকার ঘনবস্তুর, ঘনবস্তুর 6টি তল বর্গাকার হলে, বর্গাকার হলে তাকে ঘনক বলে, তাকে ঘনক। শেষ করে দিব স্যার, এটা বোঝালে শেষ করে দিব। আয়তাকার ঘনবস্তুর 6টি তল বর্গাকার হলে একে ঘনক বলে। তাহলে এইটা হলো দৈর্ঘ্য, ক্লিয়ার স্যার? তাহলে এই হলো আয়তাকার বস্তু, এটাকে আমরা লিখলাম স্যার। বুঝতে পারি। দেখেন তাহলে চিত্রে ঘনক, তাহলে এই চিত্রে আমরা জানি স্যার বর্গ কি, যেই চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে বলা হয় দৈর্ঘ্য। তাহলে তার দৈর্ঘ্যও যা, প্রস্থও যা, উচ্চতাও তাই। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে চিত্রে ঘনকটির, ঘনকটির দৈর্ঘ্য ইকুয়াল টু প্রস্থ ইকুয়াল টু উচ্চতা, এটা ইকুয়াল টু এ একক। এটার মান যেহেতু জানি না, এজন্য এ একক দিলাম। তাহলে এই ঘনকের ক্ষেত্রফল কত হবে? অতএব এই ঘনকের ক্ষেত্রফল হবে, এই ঘনকের ক্ষেত্রফল হবে 2 ইন্টু বাহু গুণন বাহু, তাই না স্যার? প্লাস, যেহেতু 6টি তল এজন্য এভাবে লিখলাম। তাহলে 2 ইন্টু এ গুণন এ হয় এ স্কোয়ার, প্লাস এ গুণন এ হয় এ স্কোয়ার, এ গুণন এ হয় এ স্কোয়ার। তাহলে এই তিনটা যোগ করলে হবে 3a স্কোয়ার। তাহলে এটাকে গুণ করলে হবে 6a স্কোয়ার বর্গ একক। ক্লিয়ার? তাহলে এই ঘনকের ক্ষেত্রফল আমরা কি পেলাম? এই ঘনকের ক্ষেত্রফল পেলাম হলো 6a স্কোয়ার বর্গ একক। আর এর আয়তন, তাহলে আয়তন কাকে বলে? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্য আমরা এত কিছু না লিখে একবারে করে দেই, এ গুণন এ গুণন এ, এটা হবে হলো এ কিউব ঘন একক। দেখেন কতটুকু বুঝতে পারছেন আপনারা? স্যার আপনাদের ক্লাসটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন স্যার। আপনারা বোধহয় বিরক্ত হয়ে গেছেন, ক্লাসও অনেক লম্বা হয়ে গেছে, 1 ঘন্টা 44 মিনিট হয়ে গেছে। আমরা ক্লাসটা আর লম্বা করতে চাচ্ছি না, এখানেই ইতি টানতে চাচ্ছি। কিন্তু কে কতটুকু বুঝলেন এটা আমাদের জানান। হুম,
জি স্যার, জি স্যার বুঝতে পেরেছি। নীলুফার ইয়াসমিন নীলা, জেসমিন আক্তার জি স্যার। তারপরে মানিক বুঝতে পারছি, জেসমিন স্যার বুঝতে পারছি, এ এফ ফাহিম বুঝতে পারছি, আব্দুল্লাহ ওকে স্যার থ্যাঙ্কস, থ্যাঙ্কস। এমডি বুয়ান রাসেল স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা দেখেন, আপনাদের যে ক্লাসটা করানো হলো এইটার বেসিকটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা বেসিকটা নিয়ে এজন্যই কথা বলতেছি, পরবর্তীতে যাতে আপনাদের আর কোনো সমস্যা না হয়। এই সমস্যা এই এখন যদি আপনারা বেসিকটা ভালো করে করেন, পরবর্তীতে আর আপনাদের নিয়ে কোনো সমস্যা হবে না, গণিত করতে গেলে কোনো সমস্যা হবে না। যেহেতু আপনাদের রাত্রের বেলা ক্লাসটা থাকে, আপনারা সবাই চেষ্টা করবেন মানে মনোযোগ সহকারে বসার জন্য এবং সর্বোপরি প্রিপারেশন নিয়ে বসার জন্য। যেহেতু এটা আমার প্রথম ক্লাস, এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা আমার কথাটা বুঝতে পারেন কিনা বা আমি যেগুলো বলতেছি সেগুলো রিসিভ করতে পারতেছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। এখন আপনাদের ক্লাসটা কেমন লাগলো সেটা বলবেন। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেই জিনিসগুলো আপনাদের দেওয়া হয়েছে, হ্যাঁ যেই জিনিসগুলো আপনাদের দেওয়া হয়েছে এই জিনিসগুলো আপনারা খুব যত্ন সহকারে বাসায় করে রাখবেন। কালকের আমি, হ্যাঁ কালকের ক্লাস নোটটা ইনশাল্লাহ আপনারা করে রাখবেন, আমি দেখব। আর পরবর্তী বেসিক নিয়ে পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আলোচনা করা হবে। যেহেতু ক্লাসটা অনেক বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে, এত দীর্ঘ ক্লাস আজকের মতো নিব না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব।